অ্যাকসেপ্ট করে নিয়েন সবাই। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে। এখন আপনাদেরকে যে প্রশ্নটা আমি করেছিলাম আপনারা অনেকেই রিপ্লাই দিয়েছেন। এখন এটা একদম শেষে আজকে লাস্টে ডিসকাস করবো, আপনার মনে করাই দিন যদি আমি ভুলে যাই। ঠিক আছে, শেষে। ঠিক আছে, হ্যাঁ। আর এমনিতে আপনারা কি মলিকুলার বেসিস অফ ক্যান্সার এই অংশটুকু পড়েছেন রবিন থেকে নিজেরা পড়েছেন কি? স্যার মোটামুটি এখনো করতে পারি। স্যার হ্যাঁ, শেষ করতে পারি না এখনো, এটা একটু কঠিন মনে হচ্ছে। স্যার পুরোটা এখনো শেষ হয়নি। আচ্ছা লাস্টের দিকে বাকি আছে, হ্যাঁ, কার্সিনোজেনেসিসের ওই পাশে একটু বাকি আছে। আচ্ছা পুরোটা একটু পড়ার চেষ্টা করে কমপ্লিট করতে হবে আসলে। ঠিক আছে, জি স্যার। প্রত্যেকটা লাইনে পড়তে হবে, সবকিছুই করতে হবে। জি স্যার, তো চেষ্টা করছি আমরা। আমি কয়েকটা স্পেসিফিক এক্সাম্পল আপনাদেরকে একটু ডিসকাস করে দিই। যেমন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ট্রান্সলোকেশনের সাথে কার্সিনোজেনেসিসের একটা রিলেশনশিপ দেখানো হয়েছে। ঠিক আছে, তো এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে শুধু একটা মিউটেশন বা একটা চেঞ্জ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একটু ওই রাস্তার সাউন্ড নয়েজ পাচ্ছে, একটু মিউট করে নেন। এটা একটু প্লিজ বন্ধ করেন। হ্যাঁ, নিজেরা একটু মিউট করে নেন। যখন কোনো রিপ্লাই দেওয়া লাগবে তখন তখন আনমিউট করে তখন অ্যান্সার করেন, তখন কথা বলবেন। ঠিক আছে, অন্য সময় নিজেরা মিউট করে রাখেন। আচ্ছা, তো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি বা একটা মিউটেশন হলেই যে সাথে সাথে ক্যান্সার হয়ে যায় না, সেই জিনিসটা তো আপনারা ইতিমধ্যে মনে হয় আইডিয়াটা পেয়েছেন, তাই না? এখন পর্যন্ত আপনারা সেটা আশা করি বুঝতে পারছেন। এইখানে আরো অনেকগুলো স্টেপ ইনভলভ থাকে। যে একটা মিউটেশন হলো, মিউটেশন তো আমাদের সবসময় হচ্ছে, বহু সংখ্যক মিউটেশন সবসময় হচ্ছে, বাট এটাকে রিপেয়ার করার মেকানিজম থাকে, প্রুফরিডিং মেকানিজম থাকে। রিপেয়ার না করতে পারলে সেটা সেলটা G0 ফেজে চলে যায়, চেক পয়েন্ট গুলো এটাকে G0 ফেজে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, না পারলে সেটা অ্যাপোপ্টোসিস করে। ঠিক আছে, যদি তারপরেও না পারে তখন হচ্ছে সেটার বিভিন্ন আমাদের ইমিউন সিস্টেম সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করে বিভিন্ন ভাবে। তারপরেও এরকম অনেকগুলো স্টেপ পার হয়ে তারপরে না ক্যান্সার ডেভেলপ করে। ঠিক আছে, এবং পুরো ব্যাপারটার মধ্যে একটা ন্যাচারাল সিলেকশনের ব্যাপারও জড়িত আছে। যে আগের দিন আমরা ওয়ারবার্গ ইফেক্ট বা এবং আরো বেশ কিছু চেঞ্জ করেছিলাম সম্পর্কে। তো আলটিমেটলি একটা সেলের ভিতরে এটা ডেভেলপ করে। আসলে ডেভেলপ করার জন্য অনেকগুলো স্টেপ মিউটেশন হতে হয় না। সাধারণত র্যাস জিনের একটা ছোটখাটো চেঞ্জ হলেই তখন ওই মেটাবলিক ডিফারেন্স চেঞ্জ হয়ে যায়, অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়ে যায় এবং অন্যান্য ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়ে যায়। আসলে একটা খুব কি পয়েন্টে চেঞ্জ হয় যথেষ্ট। ঠিক আছে, একটা বিশাল চেঞ্জ, বিশাল ফেনোটাইপিক চেঞ্জ বা আউটপুট মানে পাওয়ার জন্য আপনার যে জেনোটাইপিক চেঞ্জটা করাউন্ডিংলি বিশাল বড় জেনোটাইপিক চেঞ্জ হতে হবে এরকম কোনো কথা নেই। যদি একটা রেগুলেটরি প্রোটিন বা রেগুলেটরি একটা জায়গায় একটা ছোট চেঞ্জ মানে ডিলিটেরিয়াস মিউটেশন হয়, সেটাই যথেষ্ট একটা বড় ধরনের মেটাবলিক বা ফেনোটাইপিক চেঞ্জ আনার জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা তো সব সেলে হবে না, র্যান্ডমলি কোথাও হবে। তো এই র্যান্ডম গুলোর মধ্যে যদি কোনো একটা একটা হচ্ছে একটা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়, গ্রো করার জন্য একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় অন্যগুলোর থেকে বেশি গ্রোথ অ্যাডভান্টেজ পায়, সেইটাই তখন হচ্ছে তার সন্তান মানে হচ্ছে কি সেখান থেকে মাইটোসিস হয়ে যেসব সেল হবে সেগুলোর সংখ্যা বাড়াবে অন্যগুলোর তুলনায়। আলটিমেটলি সেটা একটা একটা দেহের মধ্যে একটা অর্গানিজম তৈরি করা শুরু করবে। মানে যার ক্যান্সার হচ্ছে সেই ব্যক্তি তো একটা জীব, তো ক্যান্সারটা সর্ট অফ নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট জীবের মতো আচরণ করা শুরু করে, জীবের মধ্যে জীব এর মতো আচরণ করা শুরু করে। ঠিক আছে, এটা কেন এরকম ঘটনাটা ঘটে সেটা মূল ব্যাপারটা হচ্ছে এই যে ক্যান্সার সেলকে আপনি চিন্তা করতে পারেন একটা জীব হিসেবে, যেই জীবটা একটা এনভায়রনমেন্টে থাকে, সেই এনভায়রনমেন্টটা হচ্ছে
ওই যে ব্যক্তির ক্যান্সার হচ্ছে তার বডি বা তার টিস্যু, এইটা হচ্ছে গিয়ে ওই ক্যান্সার সেলের জন্য পরিবেশ, এনভায়রনমেন্ট। এখন আমরা আগেই আলাপ করছিলাম, মানে প্রথম ক্লাসে একটা ইয়াতে যখন আহ, আপনাদের সাথে মানে ইন্টারাকশন ছিল ফেস টু ফেস ডিপার্টমেন্টে, তখন আমি বলেছিলাম যে আমাদের মাল্টি সেলুলার কমপ্লেক্স অর্গানিজমের ক্ষেত্রে আহ, এই জেনারেশন টু জেনারেশন প্রোগ্রেস করার দায়িত্বটা এইটা, এই শ্রম বিভাজন, এই ডিভিশন অফ লেবারটা ন্যস্ত হচ্ছে জার্ম সেলের উপরে। আর সোমাটিক সেল যেটা, সোমাটিক সেল এই জার্ম সেলকে শুধুমাত্র বয়ে নিয়ে বেড়ায় যতক্ষণ পর্যন্ত সেটা রিপ্রোডিউস করতে পারছে। রিপ্রোডিউকশন হয়ে গেলে তখন আর সোমাটিক সেলের তেমন কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি মূল ব্যাপার। হ্যাঁ, এখন এককোষী জীব বা খুব সিম্পল জীবের ক্ষেত্রে এই জার্ম সেলও যা, সোমাটিক সেলও তাই। একটা হাইড্রা বা একটা স্পঞ্জ, এদেরকে যদি কেটে ফেলা হয় তাহলে ওই কাটা অংশ থেকে নতুন জীব হবে, কারণ ওর প্রত্যেকটা সেলই সোমাটিক সেল, প্রত্যেকটা সেলই জার্ম সেল। একটা অ্যামিবা, একটা এককোষী জীব, একটা ব্যাকটেরিয়া, তার তো হচ্ছে ওই একটা সেলই আছে, ওইটাই তার সোমাটিক সেল, ওইটাই তার জার্ম সেল, ঠিক আছে? কিন্তু আমাদেরকে মানে কমপ্লেক্স মাল্টি সেলুলার অর্গানিজমের ক্ষেত্রে ব্যাপারটা তো তা না। এবং বাই ডিফল্ট জীবনের শুরু থেকে যদি আমি চিন্তা করি, একদম ফ্রম দ্য বিগিনিং অফ লাইফ, বাই ডিফল্ট সেলের টেন্ডেন্সি হচ্ছে প্রলিফারেট করতে চাওয়া, করতে পারা। এটা হচ্ছে বাই ডিফল্ট টেন্ডেন্সি। তার মানে এটা ডিফল্ট যদি হয়, তার মানে সোমাটিক সেলের প্রলিফারেটিভ পটেনশিয়ালটা হচ্ছে কোনোভাবে ইনহিবিট করে রাখা হয়েছে, ঠিক আছে? কোনোভাবে ইনহিবিট করে রাখা হয়েছে। তো এই জন্য যখনই সোমাটিক সেল কোনো একটা পার্টে, যখনই সে সুযোগ পায়, যখনই কোনোভাবে তার ইনহিবিশনটা উঠে যায়, তখনই সে প্রলিফারেট করে। কারণ এটা তার হচ্ছে কি লক্ষ কোটি বছরের অভ্যাস, এটাকে মানে চেপে চুপে রাখা হয়েছে আর কি, ঠিক আছে? সুতরাং যখনই সে একটু একটু সুযোগ পায় তখনই প্রলিফারেট করার চেষ্টা করে, হ্যাঁ, সোমাটিক সেলগুলো। তো বেসিক্যালি সোমাটিক মিউটেশন থিওরি, মানে থিওরি যেটা, সেটা এই ধরনের ন্যাচারাল সিলেকশনের বেসিসে কাজ করে। কারণ ওর মধ্যে যে বেশি বেশি প্রলিফারেট করতে পারবে, সে অন্যদের থেকে মধ্যে নিজের একটা আলাদা অস্তিত্ব তৈরি করে নিবে। খুব সিম্পল ব্যাপার। এটার জন্য তার কোনো বুদ্ধিমান বা কোনো প্ল্যানিং লাগবে না, সিম্পলি তার মধ্যে তো প্রলিফারেশন মেশিনারি আছেই। সামহাও সেটা ইনহিবিশনটা উঠে গেলেই, কোনো না সেটা মিউটেশনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, উঠে গেলেই সে এই প্রলিফারেশন করা শুরু করবে এবং তার আশেপাশের অন্য সেলগুলোর থেকে সে বেশি মাত্রায় প্রলিফারেট করবে। ঠিক যেরকম একটা পরিবেশে একটা জীব কোনোভাবে যদি বেশি বংশবৃদ্ধি করতে পারে, অন্য জীব, অন্যান্য তার জীবগুলোর তুলনায় সেই জীবের সন্তান সন্ততির সংখ্যা অনেক বেড়ে যাবে। তারাই সব খাওয়া মানে যা কিছু রিসোর্স সব ইউজ করে ফেলবে, সব খেয়ে ফেলবে, অন্যরা তেমন কিছু ভাগে পাবে না, ঠিক আছে? এইভাবেই সেজন্য ক্যান্সারটাকে দেখা যেতে পারে যে একটা জীবের মধ্যে আর একটা জীবের মানে আবির্ভাব হিসেবে, ঠিক আছে? এইভাবে জিনিসটাকে এই মডেলে চিন্তা করা যায়। তো এখানে কি টিস্যু অর্গানাইজেশন ফিল্ড থিওরিটাও এখানে ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি আর কি মানে এই ক্যান্সার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ফিজিওলজিক্যাল মেকানিজম যেগুলো বিভিন্ন সময় আমাদের টিস্যুতে দরকার হয়, সেইগুলোরই কোনো একটা অ্যাবনর্মাল মানে অ্যাবনর্মালিটি থেকে আসলে কি ক্যান্সার ডেভেলপ করে, ঠিক আছে? ক্যান্সার ক্যান্সার বেসিক্যালি আমাদের বিভিন্ন নর্মাল মেকানিজম, সেই মেকানিজমগুলোরই একটা এক্সেসিভ বহিঃপ্রকাশ। আমার বেশিরভাগ প্যাথোলজিক্যাল কন্ডিশনই তাই। এরকম প্যাথোলজিক্যাল কন্ডিশন খুবই কম পাওয়া যাবে যেটার কোনো ফিজিওলজিক্যাল কোরিলেশন নাই। বেশিরভাগ প্যাথোলজিক্যাল ফ্যাক্টরই ফিজিওলজির একটা এক্সেসিভ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রকাশ, ঠিক আছে? সেটা অটোইমিউনিটিও কথা বললেও তাই, হাইপার সেন্সিটিভিটির কথা বললেও তাই, আবার এই এক্ষেত্রেও তাই। আসলে আহ, মানে ইভলিউশন তো বিভিন্ন জিনিসগুলো ইমিডিয়েট গেইনের ভিত্তিতে সিলেকশন হয়, অর্থাৎ ওই জীবটা ওই সময় টিকলো কিনা, তার সন্তান সন্ততি কত সংখ্যায় আসবে, এটার উপরেই তো বেসিক্যালি ডিপেন্ড করে। ইভলিউশন তো লং টার্ম চিন্তা ভাবনা করতে পারে না, তার সাথে কোনো চিন্তাই করতে পারে না। বিষয় সেটা তো হচ্ছে শুধুমাত্র ইমিডিয়েট ইমিডিয়েট গেইন বলতে তার সন্তান সন্ততির সংখ্যা অন্যদের কম্পিটিটিভ অন্যান্য জীবের তুলনায় বেশি হতে পারে কিনা, জাস্ট এটুকু পর্যন্তই ইভলিউশনের কনসিডারেশন। ন্যাচারাল সিলেকশন তো এর বেশি কিছু কনসিডার করতে পারে না। তো যে কারণে যখন এইগুলো কোনো একটা নতুন এনভায়রনমেন্টে পড়ে, যেটা ওই
বিষয়টা ন্যাচারালি সিলেক্টেড হওয়ার সময় এনভায়রনমেন্টে ওই ফ্যাক্টরটা ছিল না বা ওই ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট ছিল না, পরবর্তীতে যখন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, কন্ডিশন চেঞ্জ হয়, তখন সেটার ইফেক্ট এমন কিছু হয়ে যায় যেটা আলটিমেটলি জীব ওই অর্গানিজমের জন্য বা জীবের জন্য ইউজফুল হয় না বা বেনিফিশিয়াল হয় না। তখন দেখা যায় যে অন্য আরেকটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা আগে তেমন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু নতুন এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট, সেটা তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই জন্য সবসময় একটা ফিজিওলজিক্যাল কোরিলেট থাকে, যেটা একসময় অ্যাডভান্টেজ দিত সেটাই একসময় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় আর কি। তো যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করবো, এরপরে আপনারা পড়বেন, আশা করি জিনিসটা ক্যাচ করতে আপনাদের সুবিধা হবে। এখানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এখানে ট্রান্সলোকেশনের সাথে ক্যান্সারের একটা রিলেশনশিপ দেখানো হয়েছে, দুইটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে গিয়ে সিএমএল ক্রনিক মাইলয়েড বা মাইলোজেনাস লিউকেমিয়া, আর একটা হচ্ছে বার্কিট লিম্ফোমা। দুইটার সাথেই ট্রান্সলেট লোকেশনের একটা রিলেশনশিপ আছে। যেমন ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়ার ক্ষেত্রে 9 নাম্বার ক্রোমোজোম এবং 22 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটা ট্রান্সলোকেশন হয়। তো এই ট্রান্সলোকেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 9 নাম্বার ক্রোমোজোমে এই যে অ্যাবেলসন জিন থাকে, এবিএল অনকোজিন থাকে। তো এটা এবিএলটা যখন এখানে ক্রোমোজোম নাম্বার 9 এ আছে, তখন সেটা আসলে ঠিক অনকোজিন না, এটা সর্ট অফ প্রোটো অনকোজিন হিসেবে আছে, কারণ সে তখন ক্যান্সার তৈরির কাজ করছে না। ক্যান্সার তৈরির জন্য তার চেঞ্জ হতে হবে। তো সেটা যখন হয়ে সে ক্যান্সার জেনারেট করতে পারবে, তখন সেটা হয়ে যাবে অনকোজিন, প্রোটো অনকোজিন থেকে। তো এখানে বই লেভেলে অবশ্য এবিএল অনকোজিন লেখা আছে শর্টকাটে হয়তো বোঝানোর জন্য। তো এটা যখন ট্রান্সলোকেশন হবে, ট্রান্সলোকেশন হওয়ার পরে এটা অনকোজিন হবে, তার আগে এটা প্রোটো অনকোজিন হিসেবেই থাকে। ঠিক আছে? তাহলে এই একটা কয়েকটা মানে পার্ট থাকে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, বিশেষ করে কয়েকটা পার্ট থাকে। তো একটা জিনের মধ্যে কিন্তু তার প্রোমোটার রিজিয়ন থাকে, তার এনহান্সার থাকে, তার ইনহিবিটর থাকে, অর্থাৎ একটা জিনের রেগুলেটরি কম্পোনেন্ট থাকে। একটা জিন কখন সুইচ অন হবে কখন অফ হবে সেইটার মেকানিজমও তার আশেপাশে কোডগুলোর মধ্যে থাকে, এবং বিভিন্ন ফ্যাক্টর সেগুলোর সাথে বাইন্ড করার মাধ্যমে সেটাকে স্টিমুলেট করতে পারে বা ইনহিবিট করতে পারে। ঠিক আছে? যেমন একটা স্টেরয়েড হরমোনগুলোর ক্ষেত্রে একটা কমন কম্পোনেন্ট হচ্ছে হরমোন রেসপন্স এলিমেন্ট, এইচআরই থাকে। স্টেরয়েড হরমোনের ক্ষেত্রে থাকে। তারপরে ভাইটামিন এ, এটাও এক ধরনের স্টেরয়েড হরমোন জাতীয় জিনিসই, এটাও থাকে। এগুলোতে ওই কোনো ফ্যাক্টর স্পেসিফিক প্রোটিন থাকে যেটা ওর একটা স্পেসিফিক রিজিয়নে বাইন্ড করলে কিংবা বাইন্ড না করলে, কিংবা ফসফোরাইলেট হলে বা ফসফোরাইলেটেড না হলে, এইগুলোর উপর ভিত্তি করে সুইচটা অন হবে না, জিনটা এক্সপ্রেস হবে নাকি হবে না, জিন থেকে আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে কি হবে না, সেটা নির্ভর করে এগুলোর উপরে। ঠিক আছে? তো এই এবিএল অনকোজিনেরও একটা রেগুলেটরি পার্ট আছে। হ্যাঁ, কাইন্ডলি আরেকবার স্যার একটু প্লিজ বলেন, বুঝতে পারিনি। আচ্ছা, কোন কোন জায়গা থেকে, কোন পয়েন্ট থেকে? কখন সুইচটা অন হবে? আচ্ছা, এইটা হচ্ছে জিন টু জিন, কনটেক্সট টু কনটেক্সট ভ্যারি করবে। ঠিক আছে? কোন কোন জিনের আর কি রেগুলেশনটা হয় সেই সেই জিনের আপস্ট্রিমে বা প্রোমোটার রিজিয়নে কোনো একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সের সাথে স্পেসিফিক একটা প্রোটিন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা কিছু এসে একটা বাইন্ড করলো কি করলো না, সেটার উপরে ডিপেন্ড করে অন বা অফ হয়। কোনো কোনোটার ক্ষেত্রে বাইন্ড করলে অন হয়, কোনো কোনো জিনের ক্ষেত্রে বাইন্ড করলে অফ হয়। ঠিক আছে? তারপরে একটা ফ্যাক্টর বাইন্ড করলে অন হয়, আর একটা ফ্যাক্টর বাইন্ড করলে অফ হয়। তারপরে কোনোটার ক্ষেত্রে ফসফোরাইল, ওখানে ওই পার্টটা ফসফোরাইলেটেড হলে হলে অন হয়, বা কোনো কোনোটা ফসফোরাইলেটেড হলে অফ হয়। ঠিক আছে? সুতরাং এই এপিজেনেটিক রেগুলেশনটা বিভিন্ন জিনের ক্ষেত্রে একরকম, একই জিনের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রকম, বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন রকম। ঠিক আছে? তো এটা এত বেশি ভেরি মেকানিজম, সেজন্য আমি স্পেসিফিক একটা বলে আপনাদের মাথায় সেটাই ঢুকে দিতে যাচ্ছি না। কারণ আপনি কোথাও দেখবেন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কানেক্টেড, মানে বাইন্ড করলে, রেগুলেটরি রিজনে বাইন্ড করলে অন হচ্ছে, আবার আরেক জায়গায় দেখবেন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ড করলে জিনটা অফ হচ্ছে, আরেক জায়গায় দেখবেন ফসফোরাইলেশন হলে অন হচ্ছে, আরেক জায়গায় দেখবেন ফসফোরাইলেশন হলে অফ হচ্ছে। কিন্তু সামহাও একটা রেগুলেটরি পয়েন্ট থাকে যেটা যেটা অন হবে না অফ হবে সেটা উপরে ডিপেন্ড করে। আরো অনেক ধরনের মেকানিজম আছে। ঠিক আছে? তো বেসিক্যালি আর কি, আপনি যখন একটা সিস্টেম লক্ষ লক্ষ বছর ধরে ডেভেলপ করবেন, ঠিক আছে, কোটি কোটি বছর ধরে ডেভেলপ করবেন, এবং কোনো নির্দিষ্ট লোক ছাড়া, নির্দিষ্ট প্ল্যান ছাড়া, মোটামুটি র্যান্ডমলি এবং ইমিডিয়েটলি যদি যেসব সুবিধাগুলো পাওয়া যাচ্ছে সেইটা যদি বেশি বেশি বাচ্চা কাচ্চা উৎপাদন করতে সহায়ক হয়, সেই বৈশিষ্ট্যটা জীবের মধ্যে ছড়ায় যাচ্ছে।
পরে আবার পরিবেশ চেঞ্জ হলে কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক সেটা সংখ্যা আবার পাল্টায় যাচ্ছে, তখন সেটা আবার চেঞ্জ হচ্ছে। তার মানে কি বায়োলজিক্যাল সিস্টেম গুলো হচ্ছে লক্ষ কোটি বছর ধরে ইভলভ করেছে বিশেষ কোনো মানে উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া, এবং সেটাই করে যাচ্ছে। তো যে কারণে এর রেগুলেটরি প্রসেস থেকে শুরু করে কোনো কিছুর মধ্যে আপনি মানে খুব ইউনিফর্মিটি বা একই নিয়ম সব জায়গায় অ্যাপ্লাই হবে এটা আপনি খুব একটা পাবেন না। এটা একই নিয়ম সব জায়গায় অ্যাপ্লাই হয় এরকম জিনিস কোথায় পাওয়া যায় যেটা শুরু থেকে প্ল্যান প্রোগ্রাম করে বানানো হয়েছে? সেই জিনিসের ক্ষেত্রে তো আর কি এরকম জিনিস পাওয়া যায় যে এই নিয়মটা দিলাম, এই নিয়মটা হচ্ছে গিয়ে এই জায়গায় সব জায়গায় খাটবে। কিন্তু বায়োলজিক্যাল প্রসেসটা হচ্ছে আর কি উইদাউট এনি প্ল্যান, এটা জাস্ট র্যান্ডমলি ডেভেলপ করছে। কিন্তু আমরা খুব দেখে আশ্চর্য হই যে এত জটিল একটা জিনিস চলতেছে কি করে। কিন্তু আসলে লক্ষ কোটি বছর ধরে র্যান্ডমলি চলতে চলতে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে আর কি এরকম ঘটনা ঘটেই যেতে পারে। ঠিক আছে, সেটা গাণিতিক ভাবে হোক বা এক্সপেরিমেন্টালি হোক আমরা সেটাই দেখেছি। সেই জন্য ওই জিন রেগুলেশন বলেন আর যে কোনো বায়োলজিক্যাল প্রসেস বলেন, আপনি ওই একটা বা নির্দিষ্ট নিয়ম আপনি বলতে পারবেন না যে এই নিয়মে সবকিছু হবে। সেজন্য আমি এক কথায় বলতেছি জিন রেগুলেশন ব্যাপারটা হয়, সুইচ অন অর অফ হওয়ার ব্যাপারটা আছে। ঠিক আছে, এখন এই যখন সেই এই এবিএল বা অ্যাবেলসন জিন এর একটা রেগুলেটরি আর কি পোর্শন থাকবে, মানে একটা রেগুলেটরি পোর্শন থাকে নরমালি এই 9 নম্বর ক্রোমোজোমে সে যখন থাকে। ঠিক আছে, তো 9 নম্বর ক্রোমোজোম থেকে সেটা যদি ট্রান্সলোকেশনে 22 নম্বর ক্রোমোজোমের কোনো অংশের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়, তখন সেটা ওই 22 নম্বর ক্রোমোজোমের যে পয়েন্টে মানে যে জায়গায় এসে বাইন্ড করে ওই লোকাসটাকে বলা হয় বিসিআর, ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন লোকাস বলে। তো খেয়াল করে দেখেন এবিএল কে বলা হচ্ছে জিন আর বিসিআর কে বলা হচ্ছে লোকাস। বিসিআর কিন্তু কোনো জিন না। ঠিক আছে, বেসিক্যালি বিসিআরটা হচ্ছে ব্রেক পয়েন্ট, মানে এটা এখানে ভাঙে, সোজা কথা এখানে ক্রোমোজোমটা ব্রেকডাউন হয়। এবং ক্লাস্টার মানে হচ্ছে এই ব্রেকডাউন হওয়ার জন্য একটা নির্দিষ্ট লোকাস না, কয়েকটা লোকাস মানে একটা রেঞ্জের মধ্যে একটা জায়গা আছে, এই সব জায়গার মধ্যে যে কোনো জায়গায় ব্রেকডাউনটা হতে পারে। ওটা বেসিক্যালি একটা নন কোডিং এরিয়া। ঠিক আছে, ওটার কোনো ফাংশন আমাদের জানা নাই অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এখন সেইটা যখন যে ওই 22 নম্বর ক্রোমোজোমে বাইন্ড করছে, তখন যে ঘটনাটা ঘটছে যে ওই এই জন্য ওটাকে ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন লোকাস বলা হয়। তখন বাইন্ড করছে তখন এই যদি এবিএল জিনটা, এবিএল অনকোজিন সেইটা আর কি যেখানে ব্রেকডাউন হচ্ছে সেটা থেকে তার রেগুলেটরি পোর্শনটা বেশ খানিকটা আপস্ট্রিমে থাকে। এই জন্য এবিএল এর সাথে এটা ট্রান্সলোকেশন হওয়ার সময় এবিএল তার রেগুলেটরি পোর্শনটা সহ ট্রান্সলোকেশন হচ্ছে এটা সম্ভাবনা খুবই কম। সাধারণত তার রেগুলেটরি কম্পোনেন্ট বাদ দিয়েই সে ট্রান্সলোকেশন হয়ে যায়। রেগুলেটরি কম্পোনেন্ট না থাকা মানে হচ্ছে যে তার ডাইরেক্ট লাইন হয়ে যায়, অর্থাৎ সেটা আর সুইচ অফ করার কোনো ব্যবস্থা নেই, সেটা কনস্ট্যান্টলি অন থাকে। ঠিক আছে, যখন সে 22 নম্বরে চলে যায়, কারণ তার তার যে হচ্ছে অফ করার যে সুইচটা ছিল সেটা তখন 9 নম্বর ক্রোমোজোমে রয়ে গেছে, তার অফ করার সুইচ। আর জিনটা চলে গেছে হচ্ছে 22 নম্বর, এই বিএল জিনটা চলে গেছে 22 নম্বর ক্রোমোজোমে। তাহলে এখন ওখানে বসে তো সে কনস্ট্যান্টলি অন থাকবে। ঠিক আছে, তো মানে ডাইরেক্ট লাইন হয়ে যাওয়া, বুঝেন কথাটা, সেই ঘটনাটা ঘটে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে উইলিসের যে টিউমারের ডেফিনিশন সেটার সাথে যায়। কারণ উইলিসের টিউমার ডেফিনিশন সবসময় প্রযোজ্য না বলেছি, কিন্তু উইলিসের যে একটা ডেফিনিশন যে পার্টটা ছিল যেখানে হচ্ছে যে মানে কন্টিনিউস ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই দ্যাট ইভোক দ্য চেঞ্জ। ঠিক আছে, তার মানে এখানে ইনিশিয়াল স্টিমুলাইটা যেটা ছিল সেইটা চলে গেছে, মানে ট্রান্সলোকেশন যে কারণেই হোক সেই ট্রান্সলোকেশন তো একবার হয়ে গেছে, তারপরে তো আর মানে নতুন করে আর কিছু হচ্ছে না, তাই না? তার মানে ইনিশিয়াল স্টিমুলাসটা নাই, চলে গেছে, কিন্তু তারপরেও সেই কনস্ট্যান্টলি সেই জিনিসটা হতেই আছে। ঠিক আছে, তো এখন এই ঘটনাটা টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় হয় যে কোনো একটা গ্রোথ ফ্যাক্টর সিগন্যাল যেটার একটা রেগুলেটরি কম্পোনেন্ট ছিল, জিনেরও হতে পারে প্রোটিনেরও হতে পারে, কোন একটা সাপোজ কোন একটা রিসেপ্টর আছে, রিসেপ্টরের সাথে গ্রোথ ফ্যাক্টর বাইন্ড করলে তখন সেটা ডাউন স্ট্রিমে সিগন্যাল পাঠায়। ঠিক আছে, রিসেপ্টরের সাথে সারফেসে একটা গ্রোথ ফ্যাক্টর সে বাইন্ড করে এপিথেলিয়াল সেলের, তারপরে সেই রিসেপ্টরের ইন্ট্রাসেলুলার পার্টে একটা ডাউনস্ট্রিম সিগন্যালিং আছে। সেই এটা জিনের কথা বলতেছি না, প্রোটিনের কথা বলতেছি আর কি। তো এইটার ক্ষেত্রে না, ইন জেনারেল অন্য এপিথেলিয়াল টিউমারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সিগন্যালটা ট্রান্সমিটার এবং সেলটা
প্রলিফারেশনটা করতেই থাকে, কারণ মানে করতে থাকে। এখন গ্রোথ ফ্যাক্টর সিগন্যালটা বন্ধ হয়ে যায়, তারপরে তখন রিসেপ্টর এর সাথে বাইন্ডও করে না এবং রিসেপ্টরের ডাউনস্ট্রিম সিগন্যালিংটাও থাকে না, ঠিক আছে? সে কারণে গ্রোথ হরমোন বন্ধ হয়ে যায়। কিন্তু যদি এরকম হয় যে রিসেপ্টরের সাথে একটা লিগ্যান্ড, এক্সট্রাসেলুলার লিগ্যান্ড বা গ্রোথ ফ্যাক্টর বাইন্ড না করেও এর ইন্টারনাল যে আর কি পাথওয়ে, সেই পাথওয়েটা মানে সামহাও অটো অ্যাক্টিভেশন হয়ে থাকে, ঠিক আছে? তখন ওই গ্রোথ ফ্যাক্টর এসে বাইন্ড করলো কি করলো না সেটার উপরে তখন ওই এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন নির্ভর করবে না, যদি তার ভিতরে সিগন্যালটা যদি চলতে থাকে। এটা কম্পেয়ার করতে পারেন কিরকম, ধরেন আপনি এক্সটার্নাল, ধরেন আপনার মানে বাসায় একটা সুইচের কানেকশন দেওয়া আছে, এখন একটা গ্রোথ ফ্যাক্টর এসে সুইচটা অন করলে, মানে আপনি যদি এটা অন করতেছেন এটা এক্সটার্নাল স্টিমুলাস, ঠিক আছে? সে সুইচটা হচ্ছে কি আপনার রিসেপ্টর, আর রিসেপ্টরের সাথে ভিতরে সার্কিট দিয়ে আপনার বাল্ব পর্যন্ত কানেকশন দেওয়া আছে, ঠিক আছে? তো তার মানে নর্মালি কি হয়, আপনি সুইচটা এসে অন করলে বাল্বটা অন হয়, আপনি অফ করলে তখন আবার বাল্বটা নিভে যায়, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে আপনার ভিতরের সার্কিটে সার্কিট কমপ্লিট হয়ে অন হয়ে বসে থাকলো লাইটটা, আপনি এখানে সুইচ যতই টিপাটিপি করেন ও আর অফ হয় না, কারণ ভিতরে সার্কিটের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? তো এইরকম, হ্যাঁ এইরকম ঘটনা আর কি ঘটলে এটাই হচ্ছে কি ওই সেলফ সাফিসিয়েন্সি বলা হয় সিগন্যালের, গ্রোথ সিগন্যাল সেলফ সাফিসিয়েন্সি অফ গ্রোথ সিগন্যালিং একটা মেকানিজম আমরা পড়ছিলাম, সেইটা আমি একটা সেলের ইথেলিয়াল সেলের উদাহরণ দিয়ে বললাম, বা অন্য স্ট্রং সেলের ক্ষেত্রে হতে পারে। আর এই ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্সিটা কি করে আসতেছে, এই ট্রান্সলোকেশনের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্সি এবিএল জিনের, এইখানে সেলফ সাফিসিয়েন্সিটা আসতেছে যে এর সুইচ মানে রেগুলেটরি পোর্শন থেকে জিনের বাকি পোর্শন আলাদা হয়ে অন্য কোথাও বাইন্ড করলো, যেখানে ওকে রেগুলেট করার মতো কেউ নাই, যে কারণে ওটা কন্টিনিউয়াসলি আর কি টাইরোসিন কাইনেজ প্রডিউস করতে থাকে এবং টাইরোসিন কাইনেজ একটা গ্রোথ ফ্যাক্টর সিগন্যালিং পাথে ইনিশিয়েট করে, যে কারণে গ্রোথ হইতেই থাকে, ঠিক আছে? যে কারণে সেখান থেকেই এই ক্যান্সারটা হচ্ছে, ঠিক আছে? তো নিচে আর একটা এক্সাম্পল দিয়েছে বার্কিট লিম্ফোমা, সেখানেও অলমোস্ট একই রকম ঘটনা, এমওএসি অনকোজিন, সেটাও ট্রান্সলোকেশন হয় হয়ে সেটা রেগুলেটরি পোর্শনটা থাকে না, যে কারণে সেটা কন্টিনিউয়াসলি এমওএসি প্রোটিন তৈরি করতে থাকে, যেটা আলটিমেটলি গ্রোথ সিগন্যাল দিতে থাকে, ঠিক আছে? এই যে মেকানিজম গুলো পড়লাম, এখন প্রশ্ন করতে পারে যে একটা এরকম একটা দুইটা নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এরকম একটা ট্রান্সলোকেশন হওয়া, এটা কোন ফিজিওলজিক্যাল প্রসেসের করসপন্ড করে, ঠিক আছে? ফিজিওলজিক্যালি তো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন হতে পারে মিওসিসের সময়, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম মানে বাবার যত নম্বর থেকে প্যাটার্নাল যত নম্বর ক্রোমোজোম, ম্যাটার্নালও তত নম্বর ক্রোমোজোমের মধ্যে সেম লোকাসের মধ্যে ট্রান্সলোকেশন হয়, সেই ট্রান্সলোকেশনটাকে আমরা তখন ট্রান্সলোকেশন বলি না, সেটাকে তখন ক্রসিং ওভার বলি। হ্যাঁ, তখন ক্রসিং ওভার বলি। ক্রসিং ওভার বলি। তাহলে এই যে ট্রান্সলোকেশন বললাম, এই নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশ আদান প্রদান হওয়া, তাহলে এটা কোন ফিজিওলজিক্যাল প্রসেসের কোরিলেট, মানে এটা কোত্থেকে আসলো? আমি আগেই বলেছি বেশিরভাগ প্যাথোলজিক্যাল প্রসেসই কোনো না কোনো ফিজিওলজিক্যাল প্রসেসেরই একটা সাইড ইফেক্ট, ঠিক আছে? তাহলে এটা কোন প্রসেসের সাইড ইফেক্ট, কেউ কি বলতে পারবেন? ক্রসিং ওভার তো স্যার মিওসিসের ক্ষেত্রে হয় না, ক্রসিং ওভারের কথা বলছি না, এটা তো ক্রসিং ওভার না, এটা তো নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আদান প্রদান। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সেম টাইপ অফ লোকাস যদি এক্সচেঞ্জ হয় তখন সেটাকে বলে ক্রসিং ওভার, কিন্তু ট্রান্সলোকেশন হচ্ছে আর কি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আর কি ম্যাটেরিয়াল আদান প্রদান হওয়া, অথবা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আদান প্রদান কিন্তু সেটা ইকুইভ্যালেন্ট লোকাস না, ঠিক আছে? আইসোক্রোমোজোম বা রিং ক্রোমোজোম এগুলো ক্ষেত্রে ঘটনাটা ঘটে, সেটা জেনেটিক ডিসঅর্ডার পড়াশোনা বুঝবে। কিন্তু এই ক্ষেত্রে তো এটা ক্রসিং ওভার না, আমি উদাহরণ হিসেবে ক্রসিং ওভার কথাটা আনলাম যে, কিন্তু এই ট্রান্সলোকেশনটাই এই সোমাটিক সেলের মধ্যে, সেটা তো জার্ম সেলও না, মিওসিস তো জার্ম সেলের ক্ষেত্রে হয়, এটা তো সোমাটিক সেল। সোমাটিক সেলের মধ্যে এরকম একটা ট্রান্সলোকেশন, এটা কোন ফিজিওলজিক্যাল মেকানিজমে হয় যেটার একটা আনইনটেন্ডেড সাইড ইফেক্ট হিসেবে এটা হয়ে ক্যান্সার হচ্ছে, এই যে সিএমএল কিংবা বার্কিট লিম্ফোমা বা আরো কিছু ক্ষেত্রে? কেউ কি বলতে পারবেন এটা অরিজিনালি কোন ফিজিওলজিক্যাল প্রসেসের ঝামেলা হওয়ার কারণে হলো? স্যার ডিএনএ রিপেয়ার মেকানিজম। ডিএনএ রিপেয়ার
মেকানিজমে ঝামেলাও হতে পারে, সেটা অন্য ক্ষেত্রে আসবে, কিন্তু ইন দিস কেস ডিএনএ রিপেয়ার মেকানিজম ইজ নট দ্য কালপ্রিট। ঠিক আছে, এখানে যে ফিজিওলজিক্যাল প্রসেসটা আমাদেরকে সমস্যা করতেছে, সেই সেই আপনার রিপ্লাই, আপনার অ্যাটেম্পটের জন্য ধন্যবাদ। আসলে ডিএনএ রিপেয়ার মেকানিজম এরও সাইড এফেক্ট হিসেবে এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেটা আমি পরে আসবো। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনারা কেউ কি তোনাগাওয়া নামে একজন জাপানি সায়েন্টিস্টের নাম শুনছেন? সুসামু তোনাগাওয়া। হ্যাঁ, শুনলে অসুবিধা নেই। তো বেসিক্যালি আমাদের আমাদের হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে আর কি আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি জিনিস, সেটা কেউ একজন আমাকে একটু বলেন তো, হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি? স্যার আমরা যখন কোনো এজেন্টের এনকাউন্টারে পড়ি তখন আমাদের বডি ওটা অ্যাডজাস্ট করার জন্য যে ইমিউনিটি মেকানিজম অ্যাক্টিভেট করে আফটার এক্সপোজিং দ্য এজেন্ট, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। মানে কোনো অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়। জি জি। তো আপনাদের দুইজনই আংশিকভাবে আনসার দিয়েছেন, ধন্যবাদ। প্রথমত হচ্ছে গিয়ে আর কি অ্যাকোয়ার্ড মানে এই না যে এজেন্ট ঢোকার পরে হলে ইমিউনিটি হচ্ছে। আসলে ইমিউন রিঅ্যাকশন তো এজেন্ট ঢোকার পরে শুরু হয়, ইনেটটাও মানে এজেন্ট এর এক্সপোজারে আসার পরে শুরু হয়, অ্যাকোয়ার্ডটাও এজেন্টের এক্সপোজারে আসার পরে শুরু হয়। ঠিক আছে, আর আর হচ্ছে অ্যান্টিবডির কথা যেটা বললেন, অফকোর্স এটা একটা ইমিউনিটি কম্পোনেন্ট, কিন্তু একই সাথে সেল মেডিয়েটেড ইমিউনিটিও আছে, সেটাও কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট। আচ্ছা, তো এখন মোট কথা অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে স্পেসিফিক ফরেন এজেন্টের এগেইনস্ট এ স্পেসিফিক টাইপ অফ রেসপন্স। ঠিক আছে, স্পেসিফিক মানে টাইপের এগেইনস্ট স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্ট স্পেসিফিক ক্ষেত্রে আমাদের বডি মানে বুঝে কি করে যে হচ্ছে গিয়ে এই অ্যান্টিজেনের এগেইনস্টে এই অ্যান্টিবডি বা এই টি সেল রিসেপ্টরটা অ্যাপ্রোপ্রিয়েটলি বাইন্ড করতে পারবে বা কাজ করতে পারবে, এটা বুঝে কি করে? কেউ 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 কি বলতে পারবেন? স্যার মেমোরি সেল থেকে। না না, মেমোরি তো প্রথমে থাকবে না। থ্যাংক ইউ, আপনি অ্যাটেম্প্ট করেছেন। সেকেন্ড এক্সপোজারে মেমোরি সেল হেল্প করে, কিন্তু ফার্স্ট টাইম এক্সপোজার কোনো অ্যান্টিজেনের হলে তখন তো মেমোরি সেল থাকে না। স্যার একটা প্রসেস তো আছে যে ইমিউনোলজিক্যাল মেকানিজমে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি করে? প্রসেস করে ওই অ্যান্টিজেনের যে পার্টটা আমাদের বডি রিসিভ করতে পারবে এই অ্যান্টিজেনের পার্টটাকে প্রসেস করে প্রেজেন্ট করে টি সেলের কাছে, আচ্ছা, প্রেজেন্ট টি করলো। সেলের কাছে। হ্যাঁ, তারপর হেল্পার টি সেলে ওটার জন্য বাইন্ডিং সাইট থাকবে, আচ্ছা গুড। টি সেল রিসেপ্টর যেগুলো। এমএসসি আচ্ছা, 1 এখন এন্ড ওই এমএসসি ওই অ্যান্টিজেনের জন্য একটা বাইন্ডিং সাইট, ওই অ্যান্টিজেনের। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই স্পেসিফিক অ্যান্টিজেন এর সাথে বাইন্ড মানে করবে, সেটা বুঝলে মানে বুঝে কি করে যে কোন সেলটা বা ওই স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে আর কি এমএসসি বা মানে এমএসসি এবং হচ্ছে অ্যান্টিজেন কমপ্লেক্স, সেটাই তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে থাকে। আর টি সেল কিংবা বি সেলের সারফেসে থাকে হচ্ছে টি সেল রিসেপ্টর বা বি সেল রিসেপ্টর। তো সেই ওই রিসেপ্টরের সাথে এই অ্যান্টিজেন এমএসসি কমপ্লেক্সটা বাইন্ড করতে পারবে, সেই ব্যাপারটা কিভাবে এনশিওর করা হয়? কারণ এত রকম অ্যান্টিজেন হতে পারে, তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে বুঝে? স্যার একটা মেকানিজম ছিল যে কো-স্টিমুলেশন, মানে ওটা বাইন্ড করার আগে একটা কো-স্টিমুলেশন কাজ করে, যেমন হচ্ছে যে বি সেলের সাথে যখন বাইন্ড করে তখন স্যার যে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন এর একটা কানেকশন ছিল। আচ্ছা, এটা সবই কি বুঝলাম, কো-স্টিমুলেশন, ঠিক আছে। আচ্ছা, কো-স্টিমুলেশন, কিন্তু আমার মূল প্রশ্নটা হচ্ছে যে ওই বাইন্ডিং এর স্পেসিফিসিটিটা কি করে এনশিওরড হয়?
কো-স্টিমুলেশন তো স্টিমুলেশন হলো, তার সাথে অ্যাসোসিয়েটেড স্টিমুলেশন সেটা হচ্ছে কো-স্টিমুলেশন, এবং যেটা না হলে অ্যাক্টিভেশন হবে না। কিন্তু স্পেসিফিক বাইন্ডিংটা কিভাবে এনশিওর হয়? এটা স্যার বলতে ঠিক আছে, অ্যান্টিজেনের একটা কেমিক্যাল একটা গঠন আছে, 3D স্ট্রাকচার আছে, কেমিক্যাল প্রপার্টি আছে, এবং প্রত্যেকটা টি সেল রিসেপ্টরেরও আছে, এবং অ্যান্টিবডির হাইপার ভেরিয়েবল রিজিয়নেও ওই একটা বাইন্ডিং সাইট আছে। তাহলে ওই এই দুইটা বাইন্ডিং সাইট একটা আরেকটার সাথে খাপে খাপে মিলছে কি করে, আমার প্রশ্নটা হচ্ছে সেটা। ঠিক আছে, আচ্ছা, বিষয়টা আমি কি প্রশ্নটা বুঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, উত্তর স্যার জানি না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইমিউনো গ্লোবুলিন বা বিভিন্ন টি সেল রিসেপ্টর এর বাইন্ডিং সাইট গুলার জন্য বেসিক্যালি মাত্র অল্প কয়েকটা জিন আছে, লেস দ্যান 100 সব মিলে। ঠিক আছে, লেস দ্যান 100 বিভিন্ন জিন আছে, এবং মানে সেগুলোর বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন অ্যালিল আছে। ঠিক আছে, এখন এই জিনগুলোর পারমুটেশন কম্বিনেশন যদি আপনি করেন, ঠিক আছে, আচ্ছা পারমুটেশন কম্বিনেশন আগে লেস দ্যান 100 আছে, আর যদি প্রত্যেকটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে আমাদের অ্যান্টিবডি বডিতে থাকতে হয়, তাহলে আমাদের এনভায়রনমেন্টে কতগুলো ইউনিক টাইপ অফ অ্যান্টিজেন আছে? কয়েকশো কয়েকশো ইউনিক অ্যান্টিজেন আমাদের এনভায়রনমেন্টে আছে, নাকি কয়েক হাজার, নাকি কয়েক লক্ষ, নাকি কয়েক কোটি? হ্যাঁ, স্যার অনেক বেশি আসলে হওয়ার একটা কথা। বিষয়টা লক্ষ এর ঘরে না, অনেক বেশি হওয়ার লক্ষ কথা স্যার। কোটির ঘরে, কোটির ঘরে। ঠিক আছে, অ্যারাউন্ড। তাহলে এত কোটি কোটি অ্যান্টিজেন, সেটা এগেইনস্টে আমাদের বডি স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে যদি স্পেসিফিক প্রোটিন তৈরি করতে হয়, এবং আমরা যদি জাস্ট সহজে বোঝার জন্য ধরে নিই যে একটা জিন থেকে একটা স্পেসিফিক প্রোটিন তৈরি হতে পারে, তাহলে আমাদের বডিতে শুধুমাত্র এসব অ্যান্টিজেনের এগেইনস্টে স্পেসিফিক প্রোটিন তৈরি করার জন্যই কোটি কোটি প্রোটিন থাকার, মানে কোটি কোটি জিন থাকার কথা। ঠিক আছে, কিন্তু আমাদের জিনের সংখ্যা কতগুলা? Less than 100. না, জিন জিন টোটাল জিনের সংখ্যা Total জি, total হ্যাঁ, জি। 46 টোটাল জিনের সংখ্যা 46 20-25 হাজারের মধ্যে, 20-25 হাজার, এরাউন্ড হাজার। ঠিক আছে, তো তার মধ্যে তাহলে ঘটনাটা কিভাবে হচ্ছে, এতগুলোকে চিনছে কি করে? আসলে আমাদের টোটাল ইমিউনোলজিক্যাল মানে এই রিকগনিশন সাইটের জন্য রেসপন্সিবল জিনের সংখ্যা অ্যাবাউট লেস দ্যান 100, এবং সেটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, বি ডি, যে এসব আপনার পরে পরে পড়বে ইমিউনোলজিতে পরের ব্লকে। কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনগুলো রিকম্বিনেশন হয়, এই জিনগুলোর পারমুটেশন কম্বিনেশন হয়। এখন এই পারমুটেশন কম্বিনেশন, আপনি অল্প কয়েকটা জিনিসের পারমুটেশন কম্বিনেশন করে কিন্তু কোটি কোটি টাইপের ভেরিয়েশন বানাতে পারেন। ঠিক আছে, তো আমাদের বডিতে যেটা হয়, এই মাত্র অল্প কয়েকটা জিনের পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে মানে কয়েক লক্ষ থেকে মানে কয়েক কোটি ধরনের ইয়া তৈরি হয়, মানে আলাদা আলাদা জেনেটিক কম্বিনেশন তৈরি হয়। সব সেলে হয় না, সেটা হচ্ছে ইমিউন সেলগুলোতে হয়, অর্থাৎ লিম্ফোসাইট গুলোর মধ্যে হয় বেসিক্যালি, বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট তাদের মধ্যে হয়। এখন এই জিনিসটা কিন্তু অ্যান্টিজেন এক্সপোজারের আগেই হয়, জন্মের পর থেকেই, বা অনেক সময় ইন্টারন্যাশনাল লাইফ বা জন্মের পর থেকেই থাইমাসে, বোন ম্যারোতে, এবং কিছুটা লিম্ফ নোডেও, এবং অন্যান্য লিম্ফয়েড অর্গানগুলোতে এই প্রসেসটা কিন্তু চলতে থাকে। এটাকে বলা হয় রিকম্বিনেশন। ঠিক আছে, রিকম্বিনেশন। এবং এই রিকম্বিনেশনের মধ্যে কিন্তু স্পেসিফিক কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, এটা সিম্পলি কয়েকটা জিনকে নিয়ে র্যান্ডমলি পারমুটেশন কম্বিনেশন করতে থাকে, যা মন চায়। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন করতে থাকে, এবং একটা এবং একটা লিম্ফোসাইটের মধ্যে একটা স্পেসিফিক পারমুটেশন কম্বিনেশনই থাকে, আর একটা লিম্ফোসাইটের মধ্যে আর একটা কম্বিনেশন থাকে। একই কম্বিনেশন দুইটা লিম্ফোসাইটে আছে এরকম হতে পারে, তবে সেটা 10টা থেকে 100টার বেশি সাধারণত এট এ টাইম থাকে না। ঠিক আছে, একই কম্বিনেশন মানে হয়ে যাওয়া সম্ভাবনা। ঠিক আছে, পুরো বডিতে প্রতি মিলিলিটারে বা প্রতি মাইক্রোলিটারে 10টা বলতেছি না, সম্পূর্ণ বডিতে একই কম্বিনেশন জিন কম্বিনেশন আছে। তার মানে আর কি, লিম্ফোসাইট গুলো যদিও সোমাটিক সেল, এদের জেনেটিক
মেকআপ এটা বডির অন্য সেলগুলোর সাথে মিলবে না, এবং ইভেন নিজেদের সাথে মিলবে না, কারণ এদের ভিতরে জিনের রিকম্বিনেশন হয়ে গেছে। এজন্য এদের ভিতরে জেনেটিক কোড চেঞ্জ হয়ে যায় আসলে, ঠিক আছে, রিকম্বিনেশন হওয়ার কারণে। এখন এই রিকম্বিনেশন র্যান্ডমলি রিকম্বিনেশন হয়েছে। এখন কিছু কিছু এমন টি সেল রিসেপ্টর বা এমন অ্যান্টিবডি তৈরি হতে পারে, যেই অ্যান্টিবডি বা টি সেল রিসেপ্টর হয়তো আমাদের নিজেদের বডির কোনো কম্পোনেন্টের সাথে বাইন্ড করবে, মানে সেলফ রিঅ্যাক্টিভ, ঠিক আছে। এখন সে সেলফ রিঅ্যাক্টিভ গুলো আইডেন্টিফাই করা খুব সহজ। আমাদের বডির মানে নর্মাল কম্পোনেন্ট গুলোও কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রেজেন্ট করে, সেটা জানেন কিনা? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেরকম ফরেন জিনিস খায়, সে বডিতে যেটা ইউজ হয়ে গেছে সেটাও খায়, ঠিক আছে। তো এখন সবই খায়, এখন সেগুলো প্রেজেন্ট করে। কিন্তু সেলফ রিঅ্যাক্টিভ গুলো যদি প্রেজেন্ট করে বিশেষ করে আর্লি ইন লাইফে সিলেকশনটা হয়ে যায়, কারণ আর্লি লাইফে আপনার বাইরের জিনিসের এক্সপোজার তো অত বেশি থাকে না, তাই না? তো যে কারণে আর্লি লাইফে আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ওই সেলগুলোকে যা কিছু প্রেজেন্ট করতেছে সেটাকেই ধরা হয় সেলফ রিঅ্যাক্টিভ। ওই টি সেলগুলোকে তখন অ্যাপোপ্টোসিস হয়ে মরে যায়, ঠিক আছে। তার পরবর্তীতে যখন আবার আসতে, এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে, একদম জন্ম থেকে জন্মের সময় একদম শুরুতে যে ডায়াপারটা আপনি পরাবেন ইউজ করবেন, সেইটাতে তার র্যাশ হবে না। আপনি যদি কয়েক মাস পরে বা 1 বছর পরে অন্য ব্র্যান্ড ইউজ করতে যান, তখন দেখবেন যে তার র্যাশ হচ্ছে। র্যাশ মানে প্রথমটা তো হইতে পারে যদি আপনি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ না করেন, সেটা তো আসলে কেউ মানে সারাদিন নিশ্চয়ই ফেলে রাখে না, সবাই কেয়ার নেয় তার বাচ্চার। তো কিন্তু রেগুলার চেঞ্জ না করলে তো ইনফেকশন থেকে র্যাশ হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু ইমিউনোলজিক্যাল র্যাশ বা অ্যালার্জিক র্যাশ যেটা, ঠিক আছে, সেটা দেখবেন যে একটা বাচ্চাকে যখন আপনি ওই ডায়াপারে এসে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু মানে পরবর্তীতে অন্য ব্র্যান্ডে আপনি সুইচ করতে গেলে দেখবেন যে তার ইমিউনোলজিক্যাল র্যাশ হচ্ছে, ঠিক আছে। কারণ আর্লি সময়ে তার ওই অ্যান্টিজেনটা প্রেজেন্ট হয়ে গেছে, সেটাকে সেলফ হিসেবে ওই ডায়াপারের মলিকুলগুলোকেও সেলফ রিঅ্যাক্টিভ মলিকুল হিসেবে ধরে ওইটার এগেইনস্টে সে আর ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন দেখায় না, ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন পরবর্তীতেও এই ধরনের রিকম্বিনেশন চলতে থাকে। এখন কিছু কিছু রিকম্বিনেশন থাকবে যে রিকম্বিনেশন এমন কিছু টিসিআর বা অ্যান্টিবডি তৈরি করে যেগুলোর এগেইনস্টে প্রকৃতিতে কোনো অ্যান্টিজেন নাই। সে তো আর জানে না, সে তো র্যান্ডমলি মানে জাস্ট মিলাইছে, সে তো আর হিসাব করে কিছু করে না। তো কিছু সেল ট্রেড সেগুলো ভাবে বাদ যায়, আর যদি বাদ না যায় তখন সেখান থেকে অটো ইমিউনিটি হয়, ঠিক আছে। আর কিছু কম্বিনেশন এমন হয় যে কম্বিনেশনের করেসপন্ডিং কোনো অ্যান্টিজেন নাই আসলে। সেগুলো কি করবে, সেগুলো সারা জীবন আমরা কিছু কিছু বয়ে নিয়ে বেড়াই, এগুলো কোনো কাজ করে না, মাঝে মাঝে অকাজ করে, ঠিক আছে। আর কিছু কিছু আছে যেটা ওই পরিবেশের সাথে কোনো কোনো অ্যান্টিজেনের সাথে মিলে গেছে। এখন এই জিনিসটা হওয়ার চান্স কিন্তু খুবই কম, কিন্তু একটা কম জিনিস মানে যে জিনিসের চান্স কম সেটাকে ঘটানোর জন্য আপনাকে কি করতে হবে, সেটাকে ঘটানোর জন্য আপনাকে অনেক বেশি সংখ্যায় কাজটা করতে হবে, ঠিক আছে। কোন একটা লো প্রবাবিলিটির ঘটনা, কম সম্ভাবনার ঘটনা ঘটা এনশিওর করার জন্য আপনাকে সেই ঘটনাটা অনেকবার ঘটাইতে হবে। তো এটা তো অনেকবার ঘটছে এই রিকম্বিনেশনটা, যে কারণে কিছু কিছু আমরা অ্যান্টিজেন গুলো পাই। পরে যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল র্যান্ডমলি ঘুরতে ঘুরতে ওই কম্বিনেশন ওয়ালা সেলের সাথে বাইন্ড করে, তখন ওই সেলগুলো অ্যাক্টিভেটেড হয় এবং তখন সেটা ক্লোনাল এক্সপানশন হয়, তখন আমাদের ওটার এগেইনস্ট ইমিউনিটি ডেভেলপ করে। আর তার থেকে কিছু সেল মেমোরি সেল হিসেবে রয়ে গেল। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো, কথাটা শোনা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই আমি এটা নিয়ে ডিটেলে যাব না, আপনাকে জাস্ট একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য বললাম। এখন তার মানে এই যে যে জিনগুলোর পারমুটেশন কম্বিনেশন হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, আসলে টার্মটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তো এই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার যে জিনগুলো আছে, এই জিনগুলো সব যে একই ক্রোমোজোমে আছে তা কিন্তু না, এটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছড়ায় ছিটে থাকে, ঠিক আছে। বিশেষ করে 9, 11, 14, 18, ঠিক আছে, এইসব ক্রোমোজোম গুলোতে এই ইমিউনো মানে 9, 11, 13, 14, 18 এই ক্রোমোজোম গুলোতে এই রিকম্বিনেশন হওয়ার মতো জিনগুলো, ইমিউনোলজিক্যাল রিকম্বিনেশন হওয়ার মতো জিন এইটা বেশি সংখ্যায় থাকে, ঠিক আছে, সাধারণত। তো তার মানে ফিজিওলজিক্যালি এই লিম্ফোসাইটের মধ্যে ফিজিওলজিক্যালি এই সব নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ট্রান্সলোকেশন হয়। কারণ ট্রান্সলোকেশন না হলে রিকম্বিনেশন হবে কি করে? কারণ যেসব জিনের মধ্যে পারমুটেশন কম্বিনেশন হওয়ার কথা সেটা তো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে আছে,
ঠিক আছে? তো এই ঘটনাটা নর্মালি ঘটে, যে কারণে এই এই নর্মাল রিকম্বিনেশনটা যদি অ্যাবনর্মালি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হয়, তখন এসব ট্রান্সলোকেশন গুলো হতে পারে। এখানে যে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা, প্লাস আরো অন্যান্য এক্সাম্পল আছে, আপনারা দেখবেন। ঠিক আছে? এবং সেই কারণে ট্রান্সলোকেশন অ্যাসোসিয়েটেড ক্যান্সার যেগুলো আছে সেগুলো মেইনলি হেমাটোপয়েটিক সিস্টেমে, যদিও সেগুলো সুইচ অফ থাকে। আমার হেপাটোসাইটের মধ্যে, আমার স্কিনের কেরাটিনোসাইটের মধ্যে কি এই ইমিউনোগ্লোবুলিন জিনগুলো নাই? আছে তো, কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক আছে? তো কিন্তু মেইনলি ঘটে হচ্ছে এই হেমাটোপয়েটিক সিস্টেমের ইয়ার মধ্যে। এই জন্য দেখবেন যে লিম্ফোমা, লিউকেমিয়া এগুলোর সাথেই ট্রান্সলোকেশন অ্যাসোসিয়েশনটা বেশি, যদিও অন্যান্য টিউমারের ক্ষেত্রেও কিছু কিছু পাওয়া যায়। জিনিসটাকে আমি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ জি জি স্যার। স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন নিশ্চয়ই পড়লে একটু আইডিয়াটা একটু ক্লিয়ার হবে, আপনাদের পড়ে দেখবেন। হ্যাঁ, এখন আমি টোটাল আজকে 3টা এক্সাম্পল দেবো বলে ঠিক করছিলাম, তো আর 2টা এক্সাম্পল আমি এখন বলবো। তবে আরেকটা এক্সাম্পল হচ্ছে এখানে, এখন কি স্ক্রিনে আসছে? দেখেন তো আরেকটা এক্সাম্পল আসছে স্যার। আসছে স্যার। হ্যাঁ, amplification of NMYC gene in human. হ্যাঁ, অ্যাম্প্লিফিকেশন অফ এনমিট। ঠিক আছে? হ্যাঁ, তো এইখানে যেটা হয়, এর আগে একজন বলতেছিলেন যে আর কি ডিএনএ রিপেয়ার মেকানিজমের সমস্যা। হ্যাঁ, অনকোজিন প্রোটো অনকোজিন তো গেল, সেগুলোর সমস্যার জন্য তো ক্যান্সার ডেভেলপমেন্টের ফ্যাক্টর হিসেবে কাজ করলো। সাথে আরো হতে পারে ডিএনএ রিপেয়ার মেকানিজম যদি ডিফেক্টিভ থাকে, তাহলেও হতে পারে। বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখানে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে ঘটনাটা কি ঘটছে আসলে, আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সময় বা বিভিন্ন সময় ডিএনএ ব্রেকেজ খুব কমন ঘটনা। ঠিক আছে? ডিএনএ ব্রেকেজ কেন হয়, রেপ্লিকেশনটা একটু আমি খুব তখন যেতে পারছি না, তবে ডিএনএর কোন একটা পার্ট সিঙ্গেল হতে পারে। ঠিক আছে? তো আর কি এই ব্রেকআপ খুব কমনলি হয় ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন এবং গুলো যেগুলো আছে মিসম্যাচ রিপেয়ার জিন এইগুলো। তো স্যার আমরা শুনতে পাচ্ছি না। তাহলে বাসায় নেটওয়ার্ক মনে হয় একটু উইক। আপু স্যার ওই এক্সিট দিছে, তারপর আবার জয়েন করবে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় স্যারের এখানে। আমি না, ইসমত আপু, আপনারা কি যাবেন আজকে? না আজকে যাব না। কালকে আর্লি মর্নিং এ হ্যাঁ যাব। আর্লি মর্নিং। আর এসো না। ওই যে ইউনুস সাহেবের সাথে কথা বলে নিতে হবে আর কি, হ্যাঁ, তাহলে সকালে গেলেও কাজ হবে। ইউনুস সাহেব তো আর্লি যায়। আচ্ছা ঠিক আছে। সকাল কয়টায় ইউনুস সাহেবের সাথে কথা বলে থাকবো না? তাহলে ইউনুস সাহেবের সাথে হ্যালো, কথা শুনতে বলো, এসো পাচ্ছেন? না। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্যার, জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম হ্যাঁ কিছু সময়ের জন্য। জি স্যার, লাস্ট এখন আপনারা কি এখন শুনতে শুনতে হ্যাঁ, পাচ্ছি। কোন পর্যন্ত শুনতে পেয়েছিলেন? আচ্ছা, লাস্ট কোন পর্যন্ত শুনতে পেয়েছিলেন? ডিএনএ মিসম্যাচ রিপেয়ার মেকানিজম। আচ্ছা, হ্যাঁ, স্যার মিস ম্যাচ ডিএনএ রিপেয়ার এই পর্যন্ত শুনেছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড মিসম্যাচ রিপেয়ার এর ক্ষেত্রে অ্যাকিউরেটলি ডিএনএটা রিকনস্ট্রাকশন
করার সম্ভাবনা বেশি, নাকি ডাবল স্ট্র্যান্ডের ক্ষেত্রে ডিএনএ আগের মতো এক্স্যাক্টলি করে ফেলতে পারে? কোনটা ইরর হওয়ার সম্ভাবনাটা কম, বা কোনটাতে বেশি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড রিপেয়ার না সিঙ্গেল ডাবল স্ট্যান্ডে বেশি হবে স্ট্যান্ডার্ড? স্যার, সিঙ্গেল সিঙ্গেলটাতে কেন বলেন তো? বেশি। হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ডার্ডে কি বেশি হবে, অ্যাকুরেটলি রিপেয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, না স্যার, ডাবল স্ট্র্যান্ডে মনে জি হয় স্যার। একটু আচ্ছা, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ব্রেক মানে একটা স্ট্যান্ড ভেঙে গেছে আর একটা ইনট্যাক্ট আছে সেটা। আর ডাবল স্ট্যান্ডার্ড ব্রেক মানে কোনো একটা ডিএনএর কোনো একটা পার্টে দুইটা স্ট্যান্ডই ব্রেক মানে ভেঙে গেছে, টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কোনটাতে রিপেয়ার হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে? সিঙ্গেল সিঙ্গেল স্যার, স্ট্যান্ডেই মনে হয়। তাহলে সিঙ্গেল। সিঙ্গেল স্ট্র্যান্ডই স্যার হবে। দুইটাতেই রিপেয়ার হলে আগের অবস্থা। না, তা তো ফিরে যেতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি কোনটার, এক্স্যাক্টলি আগের মতো অবস্থায় নিয়ে যাওয়ার সম্ভাবনা সিঙ্গেলটা বেশি স্যার, কোনটা? সিঙ্গেলটা স্যার। সিঙ্গেল স্যার স্ট্যান্ড। সিঙ্গেল। হ্যাঁ, কেন বলেন তো? এটা তো অল্প আর পোর্শনে। একটা তো ইনজেক্ট আছে। আপনার সমস্যা। হ্যাঁ, একটা ইনট্যাক্ট আছে, সেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে সেটাকে আরেকটা পার্ট যেটা ব্রেকডাউন হয়ে গেছে সেটাকে আবার ঠিক করে ফেলতে পারবে। ঠিক আছে, কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড রিপেয়ারের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে কি নন হোমোলোগাস মানে রিকম্বিনেশন বলে একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, সেখানে কি হয়, ওই ব্রেকডাউনের যে পার্টটাতে ব্রেকেজ হয়েছে ওই টার্মিনাল পোর্শন মানে একদম প্রান্তের পোর্শনটা মানে অনেকবার রিপিট হয়ে যেতে পারে ওই রিপেয়ার করার সময়। ঠিক আছে, নন হোমোলোগাস রিকম্বিনেশন এর মেকানিজমটা আমি এখন ডিটেলে যাব না, জাস্ট এটুকু জেনে রাখেন ডাবল স্ট্যান্ডার্ড ব্রেক যখন হয় তখন সেটা রিপেয়ার হওয়ার সময় একদম যে পয়েন্টটা থেকে ব্রেকেজটা একদম টার্মিনাল পয়েন্ট, ওই ব্রেক পয়েন্টের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশটা জোড়া লাগাবে। তো এখন মাঝখানে ওই ব্রেক পয়েন্টের অল্প কয়েকটা নিউক্লিওটাইড মানে অল্প কয়েকটা বেস সেটা অনেক বেশিবার রিপিটেড হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সেই মানে আমি ডিটেলে না যাই সে একটা গল্পের উদাহরণ দিতে পারি। নাসিরউদ্দিন মির্জার সেই গল্পটা শুনছেন যে হচ্ছে গিয়ে কি পায়জামা ছোট করার গল্প, সেটার উল্টো ভার্সন না। ঠিক আছে, নাসিরউদ্দিন মির্জার পায়জামা খাটো করার গল্পটা জানেন আপনারা কেউ? আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা পায়জামা নিয়ে আসছে নাসিরউদ্দিন মির্জা, নিয়ে এসে মানে রেডিমেড পায়জামা নিয়ে এসে এখন পরে দেখে কি পায়জামাটা সাইজ অনেক বড়, বেশি বড় হয়ে গেছে। তাই সে বলছে কি যে না, পায়জামাটা বড় হয়ে গেছে, এখন এটাকে ঠিক করা লাগবে। তো এখন হোদ্দার বাসায় যে কজন লোক ছিল তারা সবাই জিনিসটা শুনছে। এবার সবাই না হোদ্দাকে খুব পছন্দ করে, হোদ্দা যখন ছিল না সবাই এসে একটু করে কেটে আর কি রেখে দিয়ে চলে গেছে শেষ পর্যন্ত। ঠিক আছে, এখন শেষ পর্যন্ত আর কি সেই আর কি প্যান্টটা সেই পায়জামাটা তখন সে হাফ প্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এইখানে ডাবল স্ট্যান্ডার্ড রিপেয়ারের ক্ষেত্রেও অনেকটা একই রকম ঘটনা ঘটে। আমি ডিটেলে যাব না, কিন্তু বেসিক্যালি এখানে যেটা হয় একদম টার্মিনাল পোর্শনে যে অল্প একটু কোড থাকে সেই কোডটা অনেকবার রিপিট হয়ে যেতে পারে এখানে। ঠিক আছে, এই জেনেটিক্সে মানে মিউটেশনের ভাষায় বললে এটাকে বলে অ্যামপ্লিফিকেশন। ঠিক আছে, অ্যামপ্লিফিকেশন মানে একই কোড বারবার রিপিট হয়ে যাওয়া, এবং সেটা কোডিং রিজিয়নের মধ্যে। নন কোডিং রিজিয়নের মধ্যে হলে তখন বলে সেটা ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ঠিক আছে, ভিএনটিআর বলে। যদি নন কোডিং রিজিয়নের মধ্যে হয় স্যার অ্যামপ্লিফিকেশন আর কিন্তু ওভার কোডিং এক্সপ্রেশনের রিজিয়নের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ বলতেছি, তো এখন নন কোডিং রিজিয়নের মধ্যে হয় তখন সেটাকে বলে হচ্ছে ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, শর্ট ট্যান্ডেম রিপিটস, মানে ট্যান্ডেম মানে একই সিকোয়েন্স বারবার আসা। কিন্তু কোডিং রিজিয়ন অর্থাৎ যেখান থেকে একটা এমআরএনএ বা একটা আরএনএ বা কোনো একটা প্রোটিন তৈরি হতে পারে, কোডিং রিজিয়ন, সেই কোডিং রিজিয়নে এই সেম কোড বারবার রিপিট হলে সেটাকে তখন বলা হয় অ্যামপ্লিফিকেশন। ঠিক আছে, তো এই অ্যামপ্লিফিকেশন হলে কি হবে, অ্যাপ্লিকেশন হলে ওই প্রোটিনের অনেক বেশি সংখ্যক কপি তৈরি হবে ওইখান থেকে যেটা কোড হওয়ার কথা। ঠিক আছে, এটা একটা। এখন ওভার এক্সপ্রেশন মানে হচ্ছে কোনো একটা জিনের নর্মাল এক্সপ্রেশনটাকে সেটাকে জানতে হবে।
নর্মাল এক্সপ্রেশন, প্রত্যেকটা জিনেরই একটা নর্মাল এক্সপ্রেশন ভ্যালু থাকে, অর্থাৎ কোন একটা স্পেসিফিক কন্ডিশনে জিনটা যখন সুইচ অন থাকে তখন কোন একটা জিন মানে কোন একটা জিনের কয়টা কপি সেটা ক্রোমোজোমে আছে, আর তার থেকে কয়টা এমআরএনএ তৈরি হয় এবং সেই এক একটা এমআরএনএ থেকে কয়টা প্রোটিন মলিকিউল তৈরি হয়, এইটার একটা রেশিও আছে যে 1:2 কত এরকম একটা রেশিও আছে। মানে এক কপি জিন যদি থাকে তাহলে সুইচ অন থাকলে সেই এক কপি জিন থেকে গড়ে কয় কপি আরএনএ হবে, আর আরএনএ থেকে প্রোটিনও হতে পারে, সব আরএনএ থেকে তো প্রোটিন হয় না, যদি প্রোটিনও হতে পারে তাহলে সেই এক কপি জিন থেকে কয় কপি আরএনএ আর প্রতিটা কপি আরএনএ থেকে কয় কপি প্রোটিন সিনথেসিস হতে পারে। এইটার একটা নরমাল ভ্যালু আছে প্রত্যেকটা জিনের ক্ষেত্রেই। স্পেসিফিক কন্ডিশনে ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কন্ডিশনে এই এক্সপ্রেশন ভ্যালুটা মোটামুটি কনস্ট্যান্ট, ঠিক আছে, স্পেসিফিক কন্ডিশনে। কিন্তু যখন এটা তার এক্সপেক্টেড যে ভ্যালু তার থেকে বেশি সংখ্যক প্রোটিন পাওয়া যায়, তখন সেটাকে বলে হচ্ছে প্রোটিন, বেশি সংখ্যক আরএনএ কপি পাওয়া যায় তার পার কপি অফ জিন এর তুলনায়, তখন সেটাকে বলা হয় ওভার এক্সপ্রেশন। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। একটু কাইন্ডলি আবার বলবেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে কোন একটা মানে কোডিং জিন কাকে বলে? কোডিং জিন হচ্ছে যে জিন থেকে আরএনএ অথবা প্রোটিন অথবা দুইটাই সিনথেসিস হতে পারে, সেটা হচ্ছে বা কোডিং হতে পারে, সেটাকে বলে কোডিং জিন। এখন একটা জিনের তো আর কি মানে ইউজুয়ালি দুইটা লোক আছে, দুইটা কপি থাকে, কিন্তু দুইটার বেশি কপিও থাকতে পারে, একই জিনের একাধিক কপিও তো থাকতে পারে একটা ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে, একই ক্রোমাটিডের মধ্যে। তো তার মানে আবার সেগুলো থেকে যখন এক্সপ্রেশন হবে স্পেসিফিক কন্ডিশনে, তখন সেখান থেকে কিছু আরএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকে মলিকুল থেকে কয়টা করে প্রোটিন হয় সেটারও একটা হিসাব আছে, নরমাল লিমিট আছে। তো নরমাল লিমিটটা আবার ভ্যারি করে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে। একটা স্পেসিফিক কন্ডিশনে কোন একটা স্পেসিফিক জিনের ক্ষেত্রে পার কপি জিন থেকে কত কপি আরএনএ এবং পার কপি আরএনএ থেকে এমআরএনএ থেকে কত কপি প্রোটিন মলিকুল হতে পারে, সেটার একটা রেশিও আছে, নরমাল রেশিও আন্ডার ফিজিওলজিক্যাল কন্ডিশন, স্পেসিফিক কন্ডিশন। তো সেই রেশিওটাকে এক্সিড করে গেলে পার কপি জিন যতটুকু করার কথা তার থেকে বেশি সংখ্যক যদি এক্সপ্রেস করতে থাকে, তখন সেটাকে বলে হচ্ছে ওভার এক্সপ্রেশন, ঠিক আছে? এখন কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার অ্যামপ্লিফিকেশন কি কোডিং রিজিয়নে হয় না নন কোডিং রিজিয়নে হচ্ছে? অ্যামপ্লিফিকেশন স্যার। নন কোডিং রিজিয়ন, কোডিং অ্যামপ্লিফিকেশন কোডিং রিজিয়নে হয়। এখন অ্যামপ্লিফিকেশনের কারণে ওভার এক্সপ্রেশন হতেও পারে, নাও হতে পারে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আছে, অ্যামপ্লিফিকেশন হলেই যে ওভার এক্সপ্রেশন হবে এমন কোনো কপি হলো, ঠিক আছে, বা কোনো একটা পার্টের যতগুলো কপি হলো তো সেই অনুপাতে যতগুলো হওয়ার কথা মানে আর কি এনকোডেড প্রোডাক্ট, সেটা প্রোটিন বা আরএনএ এমআরএনএ, তো কপি হিসেবে দেখা গেল রেশিও হিসেবে সেটা নরমাল লিমিটেই আছে, তখন কিন্তু অ্যামপ্লিফিকেশন উইদাউট ওভার এক্সপ্রেশন। আমি কি জিনিসটা বাড়লো, মানে 10 গুণ বাড়লো, কপির নাম্বার 10 গুণ বাড়লো, কিন্তু এমআরএনএ এর নাম্বারও তার নরমাল রেশিও থেকে 10 গুণ বাড়লো, প্রোটিনের নাম্বারও তার নরমাল অ্যামাউন্ট থেকে 10 গুণ বাড়লো, কিন্তু রেশিওটা তো একই থাকলো। তার মানে এটা ওভার এক্সপ্রেশন হয়েছে, কিন্তু সরি অ্যামপ্লিফিকেশন হয়েছে কিন্তু ওভার এক্সপ্রেশন হয় নাই, ঠিক আছে? যদি এরকম হয়, আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আবার অ্যামপ্লিফিকেশন উইথ ওভার এক্সপ্রেশন হতে পারে, অ্যামপ্লিফিকেশন উইথ ওভার এক্সপ্রেশনও হতে পারে। অ্যামপ্লিফিকেশন হয়ে কপি নাম্বার বেড়েছে কোডিং রিজিয়নের, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার আনুপাতিক হারে যত গুণ বাড়ার কথা তার থেকে বেশি সংখ্যক পাওয়া যাচ্ছে, তার মানে অ্যামপ্লিফিকেশনও হয়েছে ওভার এক্সপ্রেশনও হয়েছে, দুটাই হয়েছে, সেটাও হয়। অ্যামপ্লিফিকেশন উইথ ওভার এক্সপ্রেশনও পসিবল, অ্যামপ্লিফিকেশন উইদাউট ওভার এক্সপ্রেশনও পসিবল। আমি কি ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা? জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার তাহলে কি নন কোডিং স্যার, clear. পোর্শনটাকে কি আমরা ইপিজেনিক বলবো? ইপিজেনেটিক যেটা বলে সেটা কি নন কোডিং পোর্শনটা? এইখানে এই
এই ধরনের ডাবল স্ট্র্যান্ড রিপেয়ারের ক্ষেত্রে এই ধরনের অ্যামপ্লিফিকেশন, হ্যাঁ আমি আপনার একটু ভেঙে ভেঙে আসছে, আরেকবার একটু করবেন প্রশ্নটা। মানে হ্যালো, নন কোডিং পোর্শনটাই কি তাহলে ইপিজেনেটিক পোর্শন? এপিজেনেটিক পোর্শন, এপিজেনেটিক রেগুলেশন মেইনলি নন কোডিং রিজিয়ন গুলোর মধ্যেই পাওয়া যায়, কিন্তু যতটুকু নন কোডিং ডিএনএ আছে তার পুরোটাই এপিজেনেটিক রেগুলেশনের সাথে জড়িত, এই কথাটা আমরা জোর দিয়ে বলতে পারি না। আমরা শুধু এটুকু বলতে পারি যে এপিজেনেটিক রেগুলেশনের সাথে ডিএনএর যে অংশটুকু জড়িত তার বেশিরভাগটাই নন কোডিং অংশ, কিন্তু সমগ্র নন কোডিং অংশই যে এপিজেনেটিক রেগুলেশনের সাথে ইনভলভ সেইটা আমরা বলতে পারি না। কথাটা কি ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। বোঝা না গেলে আবার বলতেছি, বোঝা গেছে কিনা? হ্যাঁ জি আচ্ছা স্যার, বোঝা গেছে। বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার, কেউ একজন বলছেন বুঝতে পারেন নাই, তাহলে আমি আবারও একবার বলতেছি, ঠিক আছে? যে এপিজেনেটিক রেগুলেশন এটা ডিএনএ যে কোনো অংশেই থাকতে পারে, কোডিং অংশ এপিজেনেটিক রেগুলেশনের আওতায়, মানে এপিজেনেটিক রেগুলেশন এর মেশিনারি কোডিং রিজিয়নও থাকতে পারে, নন কোডিং রিজিয়নও থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এপিজেনেটিক মেকানিজমের ডিএনএ এর করসপন্ডিং জায়গাটা সেটা নন কোডিং রিজিয়নেই পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু নন কোডিং রিজিয়ন আমাদের ডিএনএ তে 97% এর 98% তারও বেশি মানে এরিয়া জুড়ে নন কোডিং রিজিয়ন থাকতে পারে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে পুরো নন কোডিং রিজিয়নটাই এপিজেনেটিক রেগুলেশন করে। আসলে এপিজেনেটিক রেগুলেশনে ইনভলভ নন কোডিং রিজিয়নের জায়গাটাও অনেক কম, খুব বেশি না। ঠিক আছে, নন কোডিং হলেই সেটা এপিজেনেটিক রেগুলেশন করবে তা না, তবে এপিজেনেটিক রেগুলেশন করে এরকম ডিএনএ এর বেশিরভাগটাই নন কোডিং রিজিয়নে পড়েছে। এখন কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা এখন আমরা আরেকটা এক্সাম্পলে যাই যেটা তাদের পরীক্ষার জন্য স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই Knudsen's two-hit hypothesis of retinoblastoma। স্ক্রিনে কি আসছে পুরোটা? জি স্যার। জি স্যার। না স্যার। স্যার আচ্ছা, যারা আসেনি সে আসলে জানাবেন। আসছে স্যার। আচ্ছা স্যার আসছে আসছে আসছে। আচ্ছা, এখন স্যার আমি দেখতে পাচ্ছি না। আপনি কি আগের স্লাইড গুলো দেখতে পাচ্ছিলেন? জি স্যার, আগের গুলো তো ঠিকভাবেই দেখা গেছে। এখন স্ক্রিনে এখন বিষ্ণু স্যারের ফটো দেখা যাচ্ছে। তাহলে আপনার হচ্ছে ওইটা আনপিন করতে হবে, আপনার সেটিং এর সমস্যা আছে। এটা হচ্ছে কি, তাহলে আপনি ওই প্রেজেন্টেশন নামে একটা একটা দেখবেন বক্স আছে, ওইখানে ক্লিক করুন, তাহলে এটা বড় করে দেখতে পাবেন। ঠিক আছে, কিংবা আপনি এটা রবিন্স থেকেই তো স্যার আমি বইতে দেখছি, বই সামনে আছে স্যার, অসুবিধা নেই স্যার, বই সামনে আছে। 292 এটা 292 পৃষ্ঠায়। ঠিক আছে, জি স্যার। তো এখানে কি রেটিনোব্লাস্টোমার প্যাথোজেনেসিসের ক্ষেত্রে এই মানে এখানে দুইটা ওয়ে দেখানো হয়েছে, আপনারা তো নিজে এটা পড়ে নিতে পারবেন, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে নুডসন, অর্থাৎ যিনি হাইপোথেসিসটা প্রথম বলেছিলেন, উনি কি করে এই চিন্তাটা ওনার মাথায় আসলো, এই টু হিট ব্যাপারটা আসলো, সেটা আমি বলতেছি। ঠিক আছে, প্রথমত টু হিট জিনিসটা কি সেটা একটু বলে নিই, তারপরে সেটা বলবো। রেটিনোব্লাস্টোমার দুইটা ফর্ম মেইনলি পাওয়া যায়, একটা হচ্ছে ফ্যামিলিয়াল ফর্ম, একটা হচ্ছে স্পোরাডিক ফর্ম। ফ্যামিলিয়াল ফর্মে দেখা যায় যে যে এফেক্টেড হয় বাচ্চাদেরই তো রেটিনোব্লাস্টোমা বেশি হয়। তো যেটা দেখা যায় যে তার জার্ম লাইনে, অর্থাৎ মা কিংবা বাবা কারোর কাছ থেকে সে অলরেডি রেটিনোব্লাস্টোমার যে জিন, আরবি জিন, তার মধ্যে যে দুইটা জিন থাকে তার মধ্যে একটা জিনে সে ডিফেক্ট নিয়েই জন্মায়, একটা আরবি জিনে তার মিউটেশন সহই সে জন্মায়। এখন আর একটা আরবি জিন যদি সামহাউ মিউটেশন হয়ে যায়,
তখনই সেই রেটিনোব্লাস্টোমা বা টিউমারটা ডেভেলপ করে। এটা হচ্ছে গিয়ে ফ্যামিলিয়াল ফর্ম। আর স্পোরাডিক ফর্মটা হচ্ছে সে কোনো মিউটেশন নিয়ে আসে না আরবি জিনের, কিন্তু জন্মের পরে সে দুইবার তার দুইটা আরবি জিনে মানে দুইটা মিউটেশনাল ইভেন্ট তার ঘটে। একবার প্যাটার্নাল জিনে মিউটেশন আরবি জিনে মিউটেশন হয়, আর একবার ম্যাটার্নাল আরবি জিনে মিউটেশন হয়, তারপরে তার রেটিনোব্লাস্টোমা ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে এই যে মানে রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেভাবেই হোক তার দুইটা হিট মানে এখানে আঘাত মিউটেশন বোঝানো হচ্ছে, দুইটা হিট, ঠিক আছে, তার পাওয়া লাগে। ফ্যামিলিয়াল ফর্মের দুইটা হিটের মধ্যে একটা হিট নিয়ে এসে জন্মায়, আর একটা হিট পরে সে অ্যাকোয়ার করে। আর স্পোরাডিক ফর্মে দুইটা মিউটেশন বা দুইটা হিটই তার জন্মের পরে হয়। এই জন্য এটাকে বলা হয় নুটসন টু হিট হাইপোথিসিস রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে। ঠিক আছে, এই এটার সাথে তো আপনারা পরিচিত নাকি? হ্যাঁ, হ্যালো, জি জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নুটসন যখন এই টু হিট হাইপোথিসিস প্রপোজ করেছিলেন, আমার সালটা মনে নাই এই মুহূর্তে, কিন্তু যখন উনি প্রপোজ করেছিলেন তখন ডিএনএ মানে সম্পর্কে তেমন কিছুই জানা ছিল না, এবং এটা মিউটেশন না কি সেটা কেউ জানতো না। মিউটেশন কথাটাই তখন মনে করেন নতুন বা আনকমন। ঠিক আছে, এবং উনি কোন রকম জেনেটিক টেস্টিং বা মলিকুলার কোনো টেস্টই করেন নাই, না করে উনি এই টু হিট হাইপোথিসিস প্রপোজ করেছিলেন। এখন রবিনসের 292 পৃষ্ঠাতে যেরকম ডায়াগ্রাম করে হিট মিউটেশন আকারে আকারে দেখানো আছে, নুটসনের কাছে এরকম কোনো কনসেপ্টই ছিল না তার সময়ে। তাহলে আপনারা কি আইডিয়া করতে পারেন উনি কি করে এইটার যে টু হিট হওয়া লাগবে সেই জিনিসটা বের করছিলেন? একটা হিন্ট দেই, উনি কিন্তু মানে মেইনলি এপিডেমিওলজি ব্যবহার করে কাজটা করছিলেন, জেনেটিক্স উনি ইউজ করেন নাই। স্যার অবজারভেশন করে পেশেন্ট হিস্ট্রি এক্সামিনেশন এগুলো থেকে উনি করছে। ফ্যামিলি হিস্ট্রি থেকে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি কি করে কিভাবে হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থেকে ফাইলোজেনেটিক ট্রি ব্যবহার করে করছে স্যার। আচ্ছা, কিন্তু ফাইলোজেনেটিক ট্রি তৈরি করার জন্য তো আপনার মিউটেশন প্রোফাইল লাগবে। তার বাবা মা মানে দুজনের মধ্যে কিছু কমন ছিল এরকম কিছু হিস্ট্রি থেকে স্যার? আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমি এটা দিয়ে রাখবো, নোটসের অরিজিনাল পেপার লিংকটা দিয়ে রাখবো। কিন্তু আমি আপনাদেরকে একটু সহজে জিনিসটা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে উনি সিম্পলি একটা জিনিস খেয়াল করছিলেন যে রেটিনোব্লাস্টোমা এর যে দুইটা টাইপ, এই দুইটা টাইপ তো নোটসনের নাম দেওয়া নাম, ফ্যামিলিয়াল এবং স্পোরাডিক। তার আগে তার সময় তো রেটিনোব্লাস্টোমার মধ্যে যে দুইটা টাইপ, এই দুইটা টাইপের মানে হিসেবটা কিন্তু এটা জন্ম থেকে মিউটেশন নিয়ে আসছে নাকি এই নামটা দেওয়া হতো না। সময় ফ্যামিলিয়াল এবং স্পোরাডিক নামটা দেওয়া হতো সিম্পলি এই হিসাবে যে ফ্যামিলিয়ালটাতে দেখা যায় তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, ঠিক আছে, এবং স্পোরাডিকে দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি নাই কিন্তু তার তবুও তা ডেভেলপ করেছে। জাস্ট এক সেকেন্ড। সরি, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। তো তার সময় বেসিক্যালি দেখা যেত যে রেটিনোব্লাস্টোমার কিছু পেশেন্ট তারা জন্মের পরপরই রেটিনোব্লাস্টোমা ডেভেলপ করে, এবং এই পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদেরকে বলা হতো ফ্যামিলিয়াল। আর যাদের হচ্ছে
জন্মের পরপরই ডেভেলপ করে না, একটু বড় হওয়ার পরে, যদিও বাচ্চা অবস্থায় করে কিন্তু আরেকটু বড় হওয়ার পরে করে, এবং তাদের ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি থাকে না, তাদেরকে বলা হতো স্পোরাডিক। ঠিক আছে, কিন্তু নুডসন তারপরে কি করলেন সেটা হচ্ছে এই ফ্যামিলিয়ালদেরকে এবং স্পোরাডিক এই দুইটা গ্রুপের একটা দুইটা গ্রাফ করলেন। গ্রাফে কি সেটা হচ্ছে মানে কোন বয়সে, মানে কতদিন বা কত মাস বয়সে, ঠিক আছে, যেমন ফ্যামিলির ক্ষেত্রে বয়সে এসে আর কি কতগুলো নিউ কেস পাওয়া যায় রেটিনোব্লাস্টোমার। ঠিক আছে, একদিন বয়সে কতগুলো নিউ কেস অফ রেটিনোব্লাস্টোমা পাওয়া যায়, 2 দিন বয়সে কতগুলো নিউ কেস অফ রেটিনোব্লাস্টোমা পাওয়া যায়, 3 দিন বয়সে কতগুলো নিউ কেস অফ রেটিনোব্লাস্টোমা পাওয়া যায়, বা 1 সপ্তাহ বয়সে কত, 2 সপ্তাহ বয়সে কত, 3 সপ্তাহ বয়সে কত, এরকম একটা নিউ কেস কতগুলো পাওয়া যায়, এটাকে বলে এজ স্পেসিফিক ইনসিডেন্স রেট। এই ইসের ভাষায়, ওই এপিডেমিওলজির ভাষায় এজ স্পেসিফিক ইনসিডেন্স রেট। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আঁকলেন। আর যে স্পোরাডিক কেসগুলো ছিল তাদের ক্ষেত্রেও কত বয়সে কতগুলো পাওয়া যায় সেটা গ্রাফ আঁকলেন, এবং এই দুইটা গ্রাফের মধ্যে হিসাব নিকাশ করে দেখা গেল যে এটা হওয়ার জন্য পরপর দুইটা ইভেন্ট ঘটা লাগে। গ্রাফটা দেখে ওখান থেকে ক্যালকুলেশন করে বের করা গেল যে এই গ্রাফের মধ্যে মনে হচ্ছে যে এই গ্রাফটা তৈরি করার জন্য দুইটা আন্ডারলাইন ইভেন্ট মানে ঘটনা ঘটা লাগবে, ইরিভার্সিবল ইভেন্ট ঘটা লাগে, দুইটা ইরিভার্সিবল ঘটনা ঘটতে হয়। ঠিক আছে, এখন সেটা কি জিন কিসের কি সেগুলো কিন্তু সে কিছুই জানে না, নতুন সময় জানার কোনো উপায়ও নাই। ঠিক আছে, অনেক আগের কথা, সেই 1950-এর বা তারও আগের মনে হয় পাবলিশ পেপার। ঠিক আছে, তো এখন সেখান থেকে উনি ক্যালকুলেশন করে দেখলেন যে যারা হচ্ছে ফ্যামিলিয়াল তাদের গ্রাফটা হিসাব করলে একটা ইভেন্ট ঘটলে এরকম একটা গ্রাফ আসবে, আর যাদের হচ্ছে স্পোরাডিক তাদের ক্ষেত্রে দুইটা ইরিভার্সিবল ঘটনা ঘটলে এই গ্রাফটা এরকম আসবে যেরকম আসতেছে এই স্পেসিফিক ইনসিডেন্স রেটে। ঠিক আছে, এখান থেকে উনি হাইপোথিসিস দিলেন যে আসলে সবারই দুইটা হিট লাগে, এই যারা হচ্ছে গিয়ে ফ্যামিলিয়াল তাদের একটা হিট দিয়েই গ্রাফটা আঁকানো যাচ্ছে, তার মানে তার আরেকটা হিট নিশ্চয়ই জন্ম থেকে নিয়ে আসছে, ফ্যামিলিতে যেহেতু আছে। ঠিক আছে, আর যেটা হচ্ছে স্পোরাডিক তাদের হচ্ছে দুইটা হিটই লাগে গাণিতিক ভাবে গ্রাফটা আঁকানোর জন্য। ঠিক আছে, এপিডেমিওলজিক্যাল যে হিসাবে। তো সিম্পলি এখান থেকেই নুডসন টু হিট হাইপোথিসিস আবিষ্কৃত হয়েছে, এবং এই হাইপোথিসিসটা শুধুমাত্র এপিডেমিওলজিক্যাল ডেটার উপর ভিত্তি করে প্রস্তাব করা হয়েছিল, এবং পরে রেটিনোব্লাস্টোমা জিন কি করে না করে, এর যে দুইটা কপি ডিফেক্টিভ থাকা লাগে হ্যান ত্যান, এগুলো হচ্ছে নুডসনের পেপার পাবলিশ হওয়ারও প্রায় 30 থেকে 40 বছর পরে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এই জেনেটিক্সটা অনেক পরে আসছে, যে কারণে রেটিনোব্লাস্টোমাকে কিন্তু খেয়াল করে দেখেন, রেটিনোব্লাস্টোমা কি অটোসোমাল ডমিনেন্ট না অটোসোমাল রিসেসিভ? অটোসোমাল ডমিনেন্ট। ডমিনেন্ট হচ্ছে কারণ এর একটা হিট নিয়ে যারা আসে তাদের ক্ষেত্রে দেখা যায় ইভেন্চুয়ালি আরেকটা ডেভেলপ করে। এইটা হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে রেটিনোব্লাস্টোমা হচ্ছে সেল সাইকেল রেগুলেটর জিন। ঠিক আছে, এখন সেল সাইকেল রেগুলেটর একটা জিন ডিফেক্টিভ থাকলে সেটা আরেকটা ইনট্যাক্ট জিন সেটা বেশি দিন ভালো করে ফাংশন করতে পারে না, আলটিমেটলি অনেক বেশি মিউটেশন অ্যাকুমুলেট করতে থাকে। কারণ সেল সাইকেল চেক পয়েন্ট কে ঠিক মতো মেনটেন করার জন্য দুইটাই ভালো কপি দরকার, একটা ডিফেক্টিভ থাকলে আর একটা কপি থাকলে সেটা পুরোপুরি ফাংশন করতে পারে না, হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি বলে এটাকে। ঠিক আছে, তো সেই কারণে ওই আরেকটা জিন না থাকে, আরেকটা জিন আর কি একটা জিন ডিফেক্টিভ আর একটা কাজ করতেছে সে পুরোপুরি পেরে দেয় না, যে কারণে ডিফেক্টিভ ডিএনএ রিপেয়ার হওয়া সত্ত্বেও কিছু কিছু সেল ওই সেল সাইকেল চেক পয়েন্ট পাস করে চলে যায়, অর্থাৎ ডিফেক্টিভ ডিএনএ নিয়ে আর কি তার মাইটোসিস হতে থাকে। সেই কারণে কোনো না কোনো পয়েন্টে বিভিন্ন মিউটেশন জমা হতে হতে একটা পর্যায়ে এসে ওটা পরবর্তীতে দেখা গেছে যে রেটিনোব্লাস্টোমার জন্য যে শুধু আরবি জিনই ডিফেক্টিভ হতে পারে তা না, এই পুরো সেল সাইকেল পাথওয়ের মধ্যে আরবি জিনের পরে আগে পিছে যতগুলো পয়েন্ট আছে
এর যে কোনো একটা জায়গায় সমস্যা হলেই তো হলো, আরবি জিনেই হতে হবে তার কি মানে আছে? আরবি জিনের আগের স্টেপ গুলো বা পরের স্টেপ গুলো এর মধ্যে যে কোনো একটা জিনেই হলেই তো মানে গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, সুতরাং ইভেন টু হিট যেটা, এই টু হিট দুইটাই যে রেটিনোব্লাস্টোমার জিনেই হিট হতে হবে তাও না। ঠিক আছে, এই কারণে সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে, খেয়াল করছেন? কারণ এক্স্যাক্টলি রেটিনোব্লাস্টোমাতেই দুইটা হিট হবে তা তো না, কারণ ওই রেটিনোব্লাস্টোমার পুরো পাথওয়ের মধ্যে যে কোনো একটা পয়েন্টে হিট হলেই যা হবে, রেটিনোব্লাস্টোমাতে হিট হলেও সেই একই হবে। ডিফারেন্স তো করা যাবে না, কারণ পুরো পাথওয়ের মধ্যে যে কোনো একটা পয়েন্টে সমস্যা হলেই তো হলো। ঠিক আছে, তো এখন এরকম দুইটা ক্রোমোজোমে যদি সমস্যাটা হয়ে যায় তখন রেটিনোব্লাস্টোমা ডেভেলপ করে। ঠিক আছে, এখন পরবর্তীতে আপনারা মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস পড়বেন, সেখানেও দেখবেন যে এই টু হিট হাইপোথিসিসটা কিন্তু মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিসের একটা প্রিকারসার, মানে সেটা হচ্ছে আদি পুরুষ হিসেবে কাজ করছে এই থিওরিটা। পরবর্তীতে কোলন ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে 6-7টা হিট হওয়া লাগে। ঠিক আছে, পর এরকম হিট হতে হয়, যে কারণে ডেভেলপ করে। কিন্তু এখন আবার রিসেন্ট কিছু স্টাডি দেখা যাচ্ছে যে 6-7টা হিটের মধ্যে সবগুলোই ড্রাইভার মিউটেশন না, ওর মধ্যে ড্রাইভার মিউটেশন নাকি মানে 3টা সব মিলাই। ঠিক আছে, বাকি 3টার বাকি 4-5টা হচ্ছে, বাকি 3-4টা যেটা সেটা প্যাসেঞ্জার মিউটেশন, ওই 3টা হলে এই 3টা হবেই। ঠিক আছে, তো এখন সেই এটা হচ্ছে মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস। হ্যাঁ স্যার, বলেন। হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি কোনটা, যে যখন একটা জিন শুধু অ্যাফেক্টেড হবে সেটাকে হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি বলা হচ্ছে? না, হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে যে আর কি যে কাজটা দুইজনে মিলেই করতে হয়, একা করতে গেলে শেষ পর্যন্ত পারা যায় না, সেটাকে বলা হয় হ্যাপ্লো, মানে সেই ক্ষেত্রে যে জিনের ভাষায় সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি। অর্থাৎ যে যেসব ক্ষেত্রে একটা ডিফেক্টিভ হইলে আর একটা জিন শেষ পর্যন্ত সেটা একা একা হ্যান্ডেল করতে পারবে না, দুইটা জিনের কাজের লোড, মানে দুইটা অ্যালিলের কাজের লোড একটা অ্যালিল হ্যান্ডেল করতে পারে না, সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি। যেসব ক্ষেত্রে হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি নাই সেসব ক্ষেত্রে একটা ডিফেক্টিভ জিন থাকলেও সমস্যা হয় না। তার একটা এক্সাম্পল ধরেন হচ্ছে কি এই যে এক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা, এক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে যেমন ধরেন সাপোজ কালার ব্লাইন্ডনেস, তো কালার ব্লাইন্ডনেসে দেখা যায় যে একটা এক্স ক্রোমোজোমে যদি ডিফেক্ট থাকেও তাও হ্যাপ্লো ইনসাফিসিয়েন্ট হয় না, কারণ আর একটা নর্মাল এক্স ক্রোমোজোম দিয়ে সেটা চালায় নেওয়া যায়। ঠিক আছে, কিন্তু যদি একই কাজ করে এরকম দুইটা অ্যালিল, একই জিনে দুইটা অ্যালিল, তার মধ্যে একটা অ্যালিল ডিফেক্টিভ হলে আর একটা অ্যালিল যদি সেই কাজটা চালায় নিতে না পারে, শেষ পর্যন্ত সেও এফেক্টেড হয়ে যায়, বা না হলো কিন্তু সে কাজ চালাতে পারতেছে না, তাহলে সেটাকে হচ্ছে বলে হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এখানে এই স্যার, মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস, হ্যাঁ রেটিনোব্লাস্টোমা জিনটা তো স্যার রিসিসিভ জিন না স্যার, কিন্তু এটা ডিজিজটা ডমিনেন্ট বলতেছি স্যার। রেটিনোব্লাস্টোমা মানে ডিজিজ প্যাটার্নটা তো অটোসোমাল ডমিনেন্টই বলা হয়, এটা কি রিসিসিভ তো না। আর আপনি রিসিসিভ বলতেছেন, হ্যাঁ রিসিসিভ বলতেছেন কোন অর্থে যে এটা ডিজিজটা ডেভেলপ করার জন্য রেটিনোব্লাস্টোমার দুইটা, মানে ফাইনালি টিউমারটা ডেভেলপ করার জন্য, টু ডেভেলপ দ্য টিউমার, রেটিনোব্লাস্টোমার দুইটা জিন বা দুইটা পাথওয়ের জিনই মানে এফেক্টেড হইতে হয়, এই জন্য এটাকে রিসিসিভ জিন বলে। কিন্তু ডিজিজ প্রোপাগেশন মডেল ধরলে তখন সেটা ডমিনেন্টের সাথেই বেশি মিলবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। এটা হ্যাঁ, রিসিসিভ জিন কোনটাকে বলে, যেটাতে কোনো ফাংশন লস মানে হওয়ার জন্য রিসিসিভ জিন মানে দুইটাই ইনভলভ হতে হবে মানে রিসিসিভ হওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন এবং বেসিক্যালি রেটিনোব্লাস্টোমার জিনটা রিসিসিভ, রেটিনোব্লাস্টোমা ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আপনার দুইটা জিনই ইনভলভ হতে হবে, মানে কি বলবো, দুইটাই রেটিনোব্লাস্টোমার জিন ইনভলভ হতে হবে তা কিন্তু না। ঠিক আছে, কারণ রেটিনোব্লাস্টোমা ছাড়াও অন্য হতে পারে, অন্য জিন এফেক্টেড হতে পারে যেটা ওই সেম পাথওয়েতে পড়ে।
স্যার এখন মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিসটা আপনারা একটু ভাবে দেখে নিন। এখন এই প্রসঙ্গে একটা জিনিস আমি একটু উল্লেখ করে রাখি যে টিউমার যে ফিল্ড থিওরি যেটা সে ফিল্ড থিওরি অনুসারে কিন্তু আর কি আপনার মানে টিউমারের এনভায়রনমেন্ট বা যে টিস্যুতে আছে সেই টিস্যুর কোনো অর্গানাইজেশনাল ডিফেক্টের জন্য টিউমার ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এবং সেই কারণে কিন্তু শেষ পর্যন্ত আমরা মানে দেখা যাচ্ছে যে আমরা একসময় চেষ্টা করেছিলাম যে সব জিনের মানে সব টিউমারের একটা করতে, সব টিউমারকে আমরা কি বলবো মানে একটা মলিকুলার মার্কার বানিয়ে ফেলবো, ঠিক আছে? সব টিউমারের মলিকুলার মার্কার বানিয়ে ফেলবো যে হচ্ছে এই মিউটেশন থাকবে বা ব্লাডে এই পাওয়া যাবে বা টিস্যুতে এই মার্কার দেখবো, এটা দেখে বলে দেবো হচ্ছে টিউমার। আমার হিস্টো প্যাথোলজিক্যাল প্যাটার্নের দরকার কি, তাই না? প্রত্যেকটা মানে সোমাটিক মিউটেশন থিওরি তাই বলে। সোমাটিক মিউটেশন থিওরি মানে প্রত্যেকটা টিউমার যেহেতু একটা মিউটেশন থেকে শুরু হয়, এখন ড্রাইভার মিউটেশন একটা বা টিকটাই থাক, ওটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং তাহলে আপনি বলতে পারবেন যে এটা ওই টিউমার, তার মানে আপনার হিস্টোমিস্টো করার দরকার নেই, ঠিক আছে? তো কিন্তু এই কথাটা পুরোপুরি সঠিক না দুইটা কারণে। একটা হচ্ছে যে প্রথমত আপনি ধরে নিলাম যে না ওইটা একটা স্পেসিফিক মার্কার আছে, অনেক টিউমারেই আছে, তাহলে সেইটাকে তো আপনার রিপ্রেজেন্টেটিভ এরিয়া থেকে কালেক্ট করতে হবে। এখন কোন জায়গা থেকে কালেক্ট করবেন আপনি বুঝবেন কি করে? আপনার তো টিউমারটা দেখে তারপরে না বুঝতে এখান থেকে নিতে হবে, হেলদি এরিয়া থেকে নিলে তো আপনি ওই মিউটেশনটা পাবেন না। সেই জন্য হিস্টোর একটা রোল থাকতেছে, কিন্তু এইটাতে হিস্টো হয়ে যাচ্ছে সেকেন্ডারি গৌণ, শুধুমাত্র আমার স্যাম্পল সিলেকশনের জন্য হিস্টোর এরিয়াটা মার্কিং করা রাখতেছে। এই সোমাটিক মিউটেশন থেকে এরকম অনেক টিউমার আছে, কিন্তু বেশ কিছু টিউমার আছে যেটা আপনি স্পেসিফিক মার্কার দিয়ে কোনোদিন আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, সেটা হচ্ছে টিউমার ফিল্ডের ডিফেক্টের জন্য হচ্ছে। তার মানে সেখানে হিস্টো প্যাটার্নটা কি আছে, তার নর্মাল প্যাটার্ন কি থাকে, আর টিউমারের জন্য তার স্পেসিফিক একটা প্যাটার্ন হয়, টিস্যু প্যাটার্ন। সেই প্যাটার্নটাই ওই টিউমারের মানে ইনিশিয়েটিং ফ্যাক্টর, সেটাই কারণ প্যাটার্ন। তো সেই প্যাটার্ন যখনই আপনি প্যাটার্ন টিস্যুর অর্গানাইজেশন প্যাটার্ন দেখতে যাবেন, তখন টিস্যুর অর্গানাইজেশন প্যাটার্ন মানে কি? টিস্যুর অর্গানাইজেশন প্যাটার্ন মানে তো আপনাকে আলটিমেটলি হিস্টোপ্যাথোলজি দেখতে হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য মনে হয় না যে হচ্ছে হিস্টোপ্যাথোলজি মানে হিস্টোপ্যাথোলজি মানে পেশাটা খুব শিগগিরই বিলুপ্ত হবে, কারণ স্পেসিফিক টিউমার মার্কার অনেক সেক্ষেত্রে পাওয়া গেলেও হিমেটোলজিক্যাল ম্যালিগনেসি গুলোর ক্ষেত্রে মূলত পাওয়া যায় স্পেসিফিক মানে মার্কার, যেটা দিয়ে আপনি কোনো হিস্টো না করেই অনেক সময় বলতে পারেন। কিন্তু অন্য অর্গান সিস্টেমের বেশিরভাগ টিউমারই দেখা যাচ্ছে টিউমার অর্গানাইজিং মানে টিস্যু অর্গানাইজেশন ফিল্ডের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, এবং টিস্যু অর্গানাইজিং ফিল্ড টিস্যু যখন এই টিস্যুর ফিল্ডে আপনি বলবেন তখন তো সেটা আপনি হিস্ট্রি করতে হবে, এবং সেটা সাপোর্টিং হিসেবে আপনি পরের স্টেপে প্রগনোসিস দেখার জন্য, কনফার্মেশন দেখার জন্য বা মলিকুলার সাবটাইপ করার জন্য আপনি মলিকুলার টেস্ট মেস্ট করেন। কিন্তু হিস্টোটা সেক্ষেত্রে মানে অবশ্যই গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বা ইনিশিয়াল মানে ডায়াগনোসিসের জন্য হিস্টোর কোনো বিকল্প থাকবে না, ঠিক আছে? সেই জন্য দুইটাই আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। তো এখন আপনাদের ওই লাস্ট মানে অংশে চলে আসছি যে টিউমার কেন ডেভেলপ করে। আজকে ক্লাস করার পরে কারোর কি নতুন কোনো আইডিয়া মাথায় আসছে কিনা, যা অনেকে লিখছেন তার বাইরেও থাকলে এখন বলেন যে কেন বুড়োদেরই টিউমার বিষয়ে বাচ্চাদের কম হয় তুলনামূলকভাবে। বলতে পারবেন? একটা তো স্যার যে মিউটেশনের একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যে মানে এজ যত বেশি হবে সে তত এনভায়রনমেন্টাল অ্যাডভার্স ইফেক্টের এনকাউন্টারে পড়বে, তত তার মিউটেশন হওয়ার চান্স বেড়ে যাবে স্যার। এই জন্য বাচ্চাদের চেয়ে বড়রা যেহেতু মিউটেশন বেশি হবে সেক্ষেত্রে তার ক্যান্সার হওয়ার চান্সও তুলনামূলকভাবে বেশি থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে ওভার এক্সপ্রেশনটা তেমন হয় না, বড়দের ক্ষেত্রে স্যার ওভার এক্সপ্রেশনটা বেশি হয়। আমার জানা নেই আসলে এরকম কোনো কথা, ওভার এক্সপ্রেশন বেশি। তো আপনি
ডক্টর অনেক যেটা বলছে সেটার সাথে আমি একমত যে হচ্ছে টিউমার মানে মিউটেশন অ্যাকুমুলেট করার টাইম বেশি পায় আর কি। যদিও বাচ্চাদের বেশি সংখ্যক সেল ডিভিশন হয় কিন্তু সেখানে মিউটেশন অবশ্যই বেশি জমে, তবে আলটিমেটলি আর কি যতটুকু অ্যাকুমুলেট জমতে 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 যাওয়ার কথা সেইটা হওয়ার মতো অবস্থা বয়স হওয়া পর্যন্ত লাগে অ্যাকর্ডিং টু সোম্যাটিক মিউটেশন থেকে। আর যদি হচ্ছে টিস্যু অর্গানাইজিং ফিল্ড থিওরির কথা চিন্তা করি তাহলে টিস্যু অর্গানাইজেশনটা অ্যাবনর্মাল হওয়ার জন্য যে এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কাজ করার কথা সেটা কাজ করতে করতেও সময় বেশি লাগবে অ্যাকর্ডিং টু টিস্যু অর্গানাইজেশন ফিল্ড থিওরি। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা প্রথমে ডেভেলপ করে তাদের অবশ্যই কোনো না কোনো ফ্যামিলিয়াল কম্পোনেন্ট বা জার্মলাইন কম্পোনেন্ট থাকে, ঠিক আছে, বা ইমেচিওর কোনো টিস্যু কম্পোনেন্ট থাকে। এজন্য বাচ্চাদের ইমেচিওর আর কি সেলের টিউমার যেগুলো আছে ব্লাস্টোমা এগুলো সাধারণত বেশি হয়, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ চিন্তা করলে এটা একটা ফ্যাক্টর। আরেকজন উত্তরে খুব একটা ইম্পর্টেন্ট কথা আমাকে মেইল করেছিলেন, কি এক্স্যাক্টলি টাইপ করেছিলাম আমার মনে নেই এখন। সেটা হচ্ছে যে ওই খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ এজ পার হয়ে যাওয়ার পরে, একটা মানুষের রিপ্রোডাক্টিভ এজ পার হয়ে যাওয়ার পরে তার মিউটেশন গুলো পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট হয় না, যে কারণে ন্যাচারাল সিলেকশনই এটা মোটামুটি ইনশিওর করে যে বাচ্চাদের মধ্যে লো মিউটেশন রেট থাকবে, ঠিক আছে। কারণ যে বাচ্চাটা একটা ন্যাচারাল সিলেকশন, যে বাচ্চাটা ডিজিজড থাকে সে তো অনেক ক্ষেত্রে হচ্ছে ফ্যাটালিটি বা এমন একটা কন্ডিশন ডেভেলপ করে যে সেটা ট্রান্সমিট করতে পারে না আর কি। এক্স্যাক্টলি আপনি অ্যানসারটা দিচ্ছিলেন না? আচ্ছা জি স্যার, আপনি এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা অটোমেটিক্যালি হয়ে যায়, মানে প্ল্যান করে জিনিসটা করতে হয় না, কারণ ন্যাচারাল সিলেকশন তো প্ল্যান করে করার জিনিস না। এটা সিম্পলি কে বেশি বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে কে রাখে না, সিম্পলি সেই ব্যাপার। তাহলে যে বাচ্চাটা নিজেই ডিজিজ, নিজেই ক্যান্সারাস, নিজেই অল্প বয়সে মারা যাবে, তার ওই ক্যান্সারাস জিনটা পরবর্তীতে আর যাবে কিভাবে? আর থাকলেও রিসিসিভ কোনো জিন হিসেবে ট্রান্সমিটেড হইতে পারে। যেমন রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে জিনটা রিসিসিভ হিসেবে ট্রান্সমিটেড হয়ে যাইতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে, ঠিক আছে। বুঝতে পারছেন? কারণ হ্যাপ্লো ইনসেফিসিয়েন্সি হইলেও একদম 100% ক্ষেত্রে তো এরকম হবে না, সবার একদম 100% ক্ষেত্রে তো এরকম হবে না যে কারণ একটা রেটিনোব্লাস্টোমার রিসিসিভ জিন আছে, তার হ্যাপ্লো ইনসেফিসিয়েন্সি আছে, ঠিক আছে, কিন্তু আরেকটা জিন মিউটেটেড না হয়েই সে বাচ্চা মানে জন্ম দেওয়া পর্যন্ত চলে যেতে পারে বাই চান্স। এরকম ঘটনা যখন ঘটে তখন কিন্তু আর কি এই ঘটনার এই ধরনের চাইল্ডহুড টিউমার গুলো চান্স বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু এরকম অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করতেছে। এই প্রশ্নটা নিয়ে ঘাটাঘাটি করতে যে এটার কোনো সঠিক আনসার বা এক্সাক্ট একটা আনসার দেওয়া আসলে সম্ভব না। আমি এই কারণেই আপনাদেরকে এটা করতে বলছিলাম যে এই প্রশ্নটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে আপনারা অনেকগুলো জিনিস খেয়াল করবেন, চোখে পড়বে এবং মনে থাকবে, যেটা জাস্ট মানে কোনো লক্ষ্যহীন ভাবে রিডিং পড়ে গেলে যে জিনিসগুলো হয়তো আপনাদের চোখে পড়তো না বা খেয়াল করতেন না, ঠিক আছে। পড়ার মনোযোগটা বাড়ানোর জন্যই বেসিক্যালি আপনাদেরকে এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। তো অনেকে অনেকভাবে আনসার করেছেন, প্রত্যেকেই পার্শিয়ালি কারেক্ট, কাউকেই আমি ভুল বলতেছি না। কিন্তু সামারি করলে পরে এটাই দাঁড়ায় যে একটা হচ্ছে মিউটেশন, সোম্যাটিক মিউটেশন থিওরি অনুসারে মিউটেশন অ্যাকুমুলেট করতে থাকে, যেটার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে। অল্প বয়সে বেশি সংখ্যক সেল ডিভিশন হইলেও আলটিমেটলি সেটা যথেষ্ট না অতগুলো মিউটেশন অ্যাকুমুলেট করার জন্য। দ্বিতীয়ত টিস্যু অর্গানাইজিং ফিল্ড থিওরি অনুসারে বডি নর্মাল টিস্যু আর্কিটেকচার ডিস্টরশন হওয়ার জন্য যে ফ্যাক্টরের কাজ করতে হয় সেটা করে টিস্যুকে ডিসঅর্গানাইজ করে সেখানে টিউমারের জন্য উপযুক্ত এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সময় লাগবে। এবং তৃতীয়ত ন্যাচারাল সিলেকশনের কারণেই যেসব বাচ্চা ক্যান্সার জিন নিয়ে জন্মায় তাদের পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট করার চান্সটা ভেরি ভেরি লো। করতেও পারে, যেমন রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, কিন্তু সেটা খুবই লো প্রবাবিলিটি, ঠিক আছে। যে কারণে আলটিমেটলি বয়স্কদের মধ্যে ক্যান্সারের প্রিভ্যালেন্স বেশি বাচ্চাদের তুলনায়। স্যার ওভারঅল স্যার ন্যাচারাল সিলেকশন দিয়ে কি আমরা বয়স্কদের ইয়ে করতে পারবো? ন্যাচারাল সিলেকশন তারা তো আর্লি ক্যান্সার ডেভেলপ করবে। না, ন্যাচারাল সিলেকশনে আর্লি ক্যান্সার ডেভেলপ মানে করবে না, কারণ আর্লি ক্যান্সার ডেভেলপ করার জন্য যে ফিচার গুলো থাকতে হয় সেই ফিচার গুলো যাদের আছে তারা তো রিপ্রোডাকশন পর্যন্ত বেশিরভাগ যাইতেই পারে না। সেই কারণে আর্লি ক্যান্সার ডেভেলপ করার কোনো টেন্ডেন্সি থাকলেও ন্যাচারাল সিলেকশনের কারণে বাদ পড়ে যাবে। বিকজ
ওই যে ডক্টর আমেন একটাকে যেটা বললেন যে একটা বাচ্চা যদি এমন কোনো মিউটেশন বা চেঞ্জ নিয়ে জন্মায়, জেনেটিক চেঞ্জ যেটা তাকে আর্লি ক্যান্সার ডেভেলপ করায় এবং সেটা সে পরের প্রজন্মে ট্রান্সমিট করতে চায়, তাহলে পারবে না, কারণ সে তো রিপ্রোডাক্টিভ এজে যাওয়ার আগেই মরে যাবে। ঠিক আছে, বা মানে মরার চান্সটা বেশি থাকবে। অর্থাৎ ন্যাচারাল সিলেকশন কাকে বলে? যখন হচ্ছে গিয়ে আপনার একটা পপুলেশনের দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ রিপ্রোডাকশন বেশি করতে পারে আর একটা কম করতে পারে। যেসব বাচ্চা আর্লি চাইল্ডহুড টিউমার নিয়ে জন্মায় তাদের পরবর্তী প্রজন্মে তাদের ওই জিনটা ট্রান্সফার করার চান্স তো কমে যায়, কিন্তু যারা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ পার করার পরে বা বয়স্ক হওয়ার পরে ক্যান্সার ডেভেলপ করে, ওই ফিচারটা যাদের মধ্যে থাকে তাদের সাথে তো রিপ্রোডাকশনের সম্পর্ক থাকতেছে না, কারণ সে অলরেডি ট্রান্সমিট করে দিছে। ঠিক আছে, এই জন্য বেশিরভাগ টিউমারই বা বেশিরভাগ ক্যান্সারই আসলে লেট, ঠিক আছে, যেটা তার রিপ্রোডাকশনকে হ্যাম্পার করতে পারে না। আর্লি হ্যাম্পার যেগুলো, আর্লি অনসেট টিউমার যেগুলো আছে সেগুলো পপুলেশনে ছড়াইতে পারে না, কারণ সেই ধরনের জেনেটিক ক্যারেক্টারিস্টিক যাদের মধ্যে আছে সেই বাচ্চারা তো শুরুতেই মরে যায়, রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে যেরকম, কিন্তু মোস্ট অফ দেম মানে আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা তাহলে বলতে পারে। আর একটা নোটিশ আছে আপনাদের, আপনারা হয়তো দেখেছেন বা না দেখলে সামনে পাবেন। সেটা হচ্ছে সম্ভবত সামনের 1 তারিখ, কি বুধবার পড়ে? জুলাইয়ের 1 তারিখ জি স্যার। কিবার পড়ে? বুধবার পড়েছে। বুধবার স্যার। হ্যাঁ বুধবার। ওই দিন আপনাদের ওই দিন ওই অডিটোরিয়ামে একটা এ ব্লকের অডিটোরিয়ামে আছে 2 তলায়, যে কোভিড-19 হাসপাতাল হচ্ছে, ওখানে সবার ডিউটি করতে হবে। তো হ্যাঁ, ওরিয়েন্টেশন হবে ওইটার। ঠিক আছে, সবাই যাবেন ওইখানে। এটা ডিপার্টমেন্ট ভাগ করে করে দেওয়া হয়েছে, তো যে কয়েকটা ডিপার্টমেন্টের বুধবারে পড়েছে তাদের মধ্যে আপনারা মানে আমরা আর কি, আপনারা মানে আমরাই আর কি, প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে জি স্যার। রেসিডেন্ট এবং মেডিকেল অফিসারদের জন্য ওরিয়েন্টেশন। হ্যাঁ, তাহলে আপনাদের কোনো কোয়েরি থাকলে তাহলে এই কোশ্চেন করুন। ট্রেনিং নিয়ে স্যার একটা ক্লাস নিয়েছিলেন অনেকদিন আগে। ট্রেনিং কাজগুলো করতে গিয়ে স্যার কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে। ট্রেনিং এর কোশ্চেন কি স্যার এখন করা যাবে? বলেন স্যার, আমরা স্লাইড গুলো তৈরি করার পরে স্যার জাইলিন দিয়ে মোমটা তো ক্লিয়ার করি, তারপরে স্যার আবার রিহাইড্রেশন করি স্যার। এই রিহাইড্রেশনটা কেন করি স্যার? এটা না করলে কি আমাদের স্টেইনটা যেটা পরবর্তীতে করবো হেমাটোক্সিলিন, নিওসিন, এগুলো কি স্যার ঢুকবে না এই জন্য? কোন স্টেপে জাইলিনের কথা বলতেছেন? জাইলিন বেশ কয়েকটা স্টেপ আমরা স্যার শুনতে পাইনি। স্লাইডে তোলার পর স্যার আমি যখন টিস্যুটাকে স্লাইডে তুলে ফেলবো, তারপরে স্যার আবার ওই যে হট এয়ার ওভেন দিয়ে মোমটাকে গলিয়ে জাইলিন দিয়ে ক্লিয়ার করি। হ্যাঁ, জাইলিন দিয়ে ক্লিয়ার করার পরে আমরা স্যার আবার রিহাইড্রেশন। ওখানে আপনি আচ্ছা, 2টা কারণে ওখানে জাইলিন দেওয়া হয়। একটা হচ্ছে গিয়ে মোমটা ওই মানে ওয়াক্সটা হচ্ছে হট এয়ার ওভেন দিয়ে, তো আপনি মেল্টিং করলেন। ঠিক আছে, মেল্টিং আর রিমুভাল কি এক জিনিস সেটা বলেন? মেল্টিং আর রিমুভাল তো এক না স্যার। আমি তো মেল্টিং করলাম ওভেনে, আর জাইলিন দিয়ে হচ্ছে ক্লিয়ারিং করলাম। জাইলিন দিয়ে আমরা গলা মোমটাকে সরিয়ে দিলাম। এক্স্যাক্টলি, আপনি শুনেন, মেল্টিং করেছেন আপনি। যদি জাইলিনে না দিয়ে রেখে দেন, আপনি তো গলিয়েছেন, আপনি তো ওখান থেকে সরিয়ে ফেলেননি, তাহলে আবার ওয়াক্স জমে যাবে। এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, রিহাইড্রেশনটা কেন করি আমার কোশ্চেন হচ্ছে, মানে স্যার রিহাইড্রেশন না করলে স্যার অ্যালকোহলের কনসেন্ট্রেশন কমিয়ে আমরা যে রিহাইড্রেশন করি এটা কেন করি এটাই জানতে চাচ্ছি। রিহাইড্রেশনটা না করলে আমার স্টেইনটা ভিতরে ঢুকবে না, এইজন্য আমরা তো রিহাইড্রেশন করার পরে আমরা তো হেমাটোক্সিলিন দেই, তাই না? হেমাটোক্সিলিনের জন্য হাইড্রেটেড মিডিয়াম লাগে। ঠিক আছে, হেমাটোক্সিলিনের জন্য হাইড্রেটেড মিডিয়াম লাগে। যেসব স্টেইনে মনে করেন আপনার হাইড্রেটেড মিডিয়াম লাগে না, লাইপোফিলিক মিডিয়াম লাগে, সেসব ক্ষেত্রে রিহাইড্রেশন করা লাগে না। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যেসব ক্ষেত্রে যেসব স্টেইন আর কি হাইড্রোফিলিক স্টেইন, সেই সব স্টেইনে আপনাকে রিহাইড্রেশন করতে হবে। আর যেগুলো হচ্ছে হাইড্রোফোবিক স্টেইন, সেগুলোর জন্য আপনার রিহাইড্রেশন লাগবে না। বুঝতে পারছেন?
জি স্যার। স্যার আমরা তো মডেলিং করি হেমাটোক্স সেল দেওয়ার পরে, কিন্তু ইউসিন হ্যাঁ, দেওয়ার পরে করি মডেন্টিং না, আবার রিপিট আলাদা দেওয়ার জিনিস। হ্যাঁ, না, এটা তো বলছি স্যার রং মডেন্টিং পাকার পরে আবার আপনি আলাদা জিনিস। স্যার রং পাকার পরে আপনি মডেন্টিং করাইছেন। এ আমরা পানি ইউজ করি, কিন্তু সেটা আলাদা জিনিস ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কালার স্টে করার জন্য। এবং ইনফ্যাক্ট পানি ইউজ না করলেও তো লিথিয়াম কার্বনেট দিয়েও করতে পারেন, বা অন্যান্য অনেক অপশন আছে। আপনার রিহাইড্রেশন যেটা করা হচ্ছে সেইটা পারপাস, আর মডেন্টিং এর যে ট্যাপ ওয়াটার সেটার পারপাস কিন্তু আলাদা। ঘটনা চক্রে দুইটা জিনিস একই পাচ্ছেন আপনি, যে ওটা পানি এটাও পানি, কিন্তু তার মানে এই না যে হচ্ছে পানি পানি, ঠিক আছে? না এটা বুঝতে পারছি স্যার, আমি সেকেন্ড কোশ্চেনটা করছি স্যার, যে আমরা আচ্ছা হেমাটোক্সিলিন পরে মডেলিং করি, কিন্তু ইউসিন এর পরে কোনো মডেলিং করি না, এটা কেন? আচ্ছা, কারণ ইওসিন এর মডেন্টেশন মানে মডেন্টিং এর প্রয়োজন হয় না। যেসব ক্ষেত্রে রংটা আমার আলাদাভাবে স্থায়ী করা লাগে না, সেসব ক্ষেত্রে একটা এক্সট্রা স্টেপ আমি কেন নিব? ঠিক আছে। ইউসিনটা স্যার এমনি স্থায়ী হয়ে যায় তো বলছেন। হ্যাঁ, এমনি বেশ। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে আহ, আমাদের স্টেইনিং এর যেসব সমস্যাগুলো আমরা দেখি, বেশিরভাগ মানে ক্ষেত্রেই আমরা দেখি কি যে হচ্ছে মানে হেমাটোক্সিলিন যদি কোনো কারণে একটু কম পড়ে, তাহলে স্লাইড এমন লাল হয়ে যায় যে ওটারে মডেন্টিং তো করা লাগে না, বরং আমাদের বেসিক্যালি মানে ইওসিন একটু ওয়াশ করা লাগে, কমানো লাগে আর কি। এন্টি মডেন্টিং যদি বলতে চান তাহলে সেটা বলতে পারেন, যদি এরকম কোনো টার্ম নাই। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে যে এরপরে তো আমরা আবার ডিহাইড্রেশন করি স্যার, ইওসিন এর পরে আবার ডিহাইড্রেশন করি, এটা কেন করি স্যার? হ্যাঁ, এটার মেইন কারণ হচ্ছে ওই স্টেইনটা লক করার জন্য। অর্থাৎ হিমাটোক্সিলিন এবং ইওসিন দুইটাই টু সাম এক্সটেন্ট হাইড্রোফিলিক স্টেইন, দুইটাই। ঠিক আছে। তো যদি আমি মানে খুব ফাস্ট পানি আউট করে ফেলি, তাহলে স্টেইনটা আর লিক করবে না। কারণ হলে এটা যদি মানে রিহাইড্রেশন না করে রাখি, তাহলে কয়েকটা সমস্যা আছে। প্রথমত সমস্যা হচ্ছে যে স্টেইনটা লিক করে যাবে। দ্বিতীয়ত, ওর ভিতরে পানি যদি জমে থাকে, তাহলে ওইখানে হচ্ছে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম বাসা বাঁধতে পারে, ফাঙ্গাস টাঙ্গাস ইত্যাদি। ঠিক আছে। এমনিতেও স্লাইডে মানে বেশি দিন হয়ে গেলে ফাঙ্গাস বা অন্যান্য অর্গানিজম হয় এবং ঘোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আর যদি মানে ডিহাইড্রেশনটা না করতাম, তাহলে আরো তাড়াতাড়ি নষ্ট হতো স্লাইডগুলো, এবং কালার মানে মানে সিপ করে বেরিয়ে যেত। এমনিতেও কালার ফেড হয় পুরোনো স্লাইডে, সেটা কেন হয়? অক্সিডেশনের জন্য। অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে এমনিতেই কালারটা ফেড হয়। আর যদি পানি অ্যালাউ করা হতো ভিতরে থাকতে, তাহলে এটা আরো তাড়াতাড়ি ফেড হয়ে যেত। ঠিক আছে। লাস্ট কোশ্চেন। হ্যাঁ স্যার বইয়ে পেলাম যে জাইলিনের কিছু হেলথ হ্যাজার্ড আছে, এইজন্য সাইট্রাস বাউন্ড ক্লিয়ারেন্স এর কথা বলা হয়েছে। আমি তো জাইলিন ইউজ করি, আমরা সাইট্রাস বাউন্ডটা কেন ইউজ করি না স্যার? পাওয়া যায় না নাকি দাম বেশি, এরকম কোনো কজ? আসলে জাইলিনের মতো এত ইফেক্টিভ মানে মানে এই জাইলিন এত বেশি ভার্সেটাইল এবং এত বেশি ইফেক্টিভ যে এটা সারা বিশ্বেই স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করা হয়। জাইলিনের মতো এত ভালো কোয়ালিটি আর কেউ দিতে পারে না। এটা হচ্ছে গিয়ে মেইন কারণ। দাম টামের বিষয় না, অন্যান্যগুলোর দামও খুব ডিফারেন্ট না, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে জাইলিন অপ্রতিদ্বন্দ্বী। আমরা তাহলে হেলথ হ্যাজার্ডটাকে স্যাক্রিফাইস করি। আপনার ফরমালিনেও আছে, হেলথ হ্যাজার্ডটা হচ্ছে জাইলিনেও আছে। আমাদের তো প্রত্যেকটা জিনিসের মধ্যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে ড্যাব যেটা, সেটা একদম ডাইরেক্টলি কার্সিনোজেন। ঠিক আছে। আর হচ্ছে জাইলিন কিংবা ফরমালিন এগুলো হচ্ছে গিয়ে মেবি কার্সিনোজেনিক, কিন্তু ড্যাব তো হচ্ছে গিয়ে ডাইরেক্টলি মানে ডিএবি যেটা ডাই মনে নেই, মানে বেনজিন কম্পাউন্ড একটা। এখন সেটা হচ্ছে তো মানে মানে একদম সার্টিফাইড কার্সিনোজেন। এবং আমাদের প্রায় প্রত্যেকটা জিনিসই এই ধরনের বিভিন্ন হেলথ হ্যাজার্ড আছে। তো সেই কারণে প্যাথোলজিস্টদের একটা কি ইউজার ফি মানে পাওয়ার কথা, ঠিক যেরকম রেডিওলজিস্টরা রেডিয়েশন হ্যাজার্ডের কারণে পায়, ওরকম আমাদেরও একটা পাওয়ার কথা। তো নানান পাকে চক্রে আমরা কখনো সেটা পাই, কখনো পাই না। কিন্তু সারা বিশ্বে কিন্তু এটা সবাই জানে যে প্যাথোলজিস্টরা হেলথ হ্যাজার্ড নিয়ে কাজ করে। এবং এটা আপনাদেরকে ডিসকারেজ করার জন্য বলছি না, কিন্তু একটু সাবধান করার জন্য বলছি। আর নিজেদের সেফটি নিজেই বুঝতে হবে। ঠিক আছে। সেই জন্য বলছি যে পৃথিবীর মানে অনেক বড় বড় প্যাথোলজিস্ট আছে যারা দেখবেন যে মানে বিভিন্ন ক্যান্সার হয়ে মারা গেছে। ঠিক আছে।
থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সুতরাং এই যে মানে আমাদের ইউজার ফি সাধারণ মানুষ তো বুঝে না, তো এই জিনিসগুলো আমাদেরই বুঝাতে হবে, আমাদেরই জনসংযোগ করতে হবে যে আমরাও কত হ্যাজার্ডের মধ্যে থাকি। তাদের ধারণা রেডিওলজিস্টরা হচ্ছে রেডিয়েশনে থাকে, কিংবা সাপোজ ভাইরোলজিস্ট তারা ভয়ঙ্কর ভাইরাস নিয়ে কাজ করে, তাদের যত ইউজার ফি দরকার, প্যাথোলজিস্টদের আবার কি দরকার, এরকম একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যে আছে। কিন্তু আমাদেরও যে দরকার, আমাদেরও যে বিশাল হ্যাজার্ড নিয়ে কাজ করতে হয়, এই জিনিসটা আমাদের মানে আমাদেরকেই বাকিদেরকে জানাতে হবে, তা নাহলে অন্যরা তো আমাদেরকে আমাদের প্রাপ্যটা দিবে না। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।